ওকে, আপনি বলেন দেখি হোয়াট ইজ জেনেরিক ক্লাস। জেনেরিক ক্লাস, এটা একটা কোশ্চেন আসছে গত ক্লাসের উপর। আপনি ট্রাই করেন। জেনেরিক ক্লাস, হ্যাঁ, জেনেরিক ক্লাস যেটা সব ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারে। সব ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারে বলতে কি মিন করছেন? ইন্টিজার, স্ট্রিং, কে কাজ করতে পারে? ক্লাস। ক্লাস তো কোনো কাজ করে না, ক্লাস একটা টাইপ, কাজ করে মেথড। তাহলে জেনেরিক ক্লাস আপনি এখন আবার ওইটাকে মাথায় রেখে বলেন। যে ক্লাসের মেথডগুলো সব ধরনের সব ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে সেগুলো হচ্ছে জেনেরিক। না, কিন্তু এইটা আপনি মনে মনে যদি বুঝেও থাকেন, সেটা আমি বুঝতেছি না যে আপনি বুঝছেন কিনা। আর আপনার ডেসক্রিপশনটা থেকে অন্যদেরও বুঝতে অসুবিধা হচ্ছে। প্রবাবলি আপনি বুঝছেন, কিন্তু আপনি যেটা মানে আপনার বক্তব্যটা থেকে সেটা ক্লিয়ার হচ্ছে না। ওকে, আর কেউ ট্রাই করবেন? হ্যাঁ বলেন, এদিকে। জেনেরিক ক্লাসে কি থাকে? হোয়াট এ ক্লাস রিপ্রেজেন্টস, এ টাইপ, and that's a larger type, complex type. ওর ভেতরে অনেকগুলো ফিল্ড থাকে, ফিল্ডগুলো দে হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল টাইপস। আবার মেথড থাকে, মেথড আবার তার প্যারামিটার থাকতে পারে, প্যারামিটার অলসো হ্যাভ দেয়ার ওন টাইপস। আবার প্রত্যেকটা মেথডের একটা রিটার্ন টাইপ থাকে, সেটা ভয়েড না হলে, নন ভয়েড হলে সেটাও একটা কোনো না কোনো টাইপ, ভয়েডও টাইপ। এখন আমরা যখন একটা ক্লাস তৈরি করি, আমরা বলে দিচ্ছি যে এই ফিল্ডটা ইন্টিজার, ওই ফিল্ডটা স্ট্রিং, অমুক তমুক ফিক্সড করে দিচ্ছি। কিন্তু আমি যদি বলি যে না, এই ফিল্ডটা ফ্লেক্সিবল, এই ফিল্ডের টাইপ যে কোনো কিছু হতে পারে, অথবা এই মেথডের প্যারামিটারটা অলওয়েজ স্ট্রিং না, কখনো স্ট্রিং হতে পারে, কখনো ইন্টিজার, ফ্লেক্সিবল। বা এই মেথডের রিটার্ন টাইপটা ভ্যারি করতে পারে, কখনো ইন্টিজার রিটার্ন করবে, কখনো ডাবল রিটার্ন করবে, ফিক্স না। যদি এরকম হয়, তাহলে আমরা ওখানে টাইপের জায়গায় একটা ক্যাপিটাল লেটার ইউজ করি। তো তাহলেই একটা ক্লাসের ভেতরে এদের কোনো একটা যদি ক্যাপিটাল লেটার মানে আনডিসাইডেড টাইপ হয়, সেটা যে কোনো একটা ফিল্ডের টাইপ, অথবা মেথড প্যারামিটার টাইপ, অথবা রিটার্ন টাইপ, অথবা কম্বিনেশন অফ দেম, এনি একটা থাকলেও ক্লাসটা তখন জেনারিক। সো এখন আমি আমার 10টা স্ট্যাক ক্লাস তৈরি না করে, যে একটা স্ট্যাক ক্লাস, ইন্ট স্ট্যাক, ডাবল স্ট্যাক, স্ট্রিং স্ট্যাক, এরকম 10টা স্ট্যাক ক্লাস তৈরি না করে, তখন কি হতো? ইন্ট স্ট্যাকের সবকিছু ইন্টিজার থাকতো, ডাবল স্ট্যাকের ডাবল থাকতো, তাই না? কিন্তু এখন আমরা বলছি যে তাহলে স্ট্যাক একটা জেনেরিক ক্লাস। সো নাও ওয়ান সিঙ্গেল স্ট্যাক ক্লাস ক্যান বি ইউজড ফর এলিমেন্টস অফ ডিফারেন্ট টাইপস ইনক্লুডিং অবজেক্টস। ওকে, এমন কোনো কিছু আছে কি যেটা এই জেনারিক ক্লাস তাকে ডিটেক্ট করতে পারবে না? হ্যাঁ, জেনারিক ক্লাস জেনারিক ক্লাস হলেও এটা ইউজ করতে পারবে না বা আইডেন্টিফাই করতে পারবে না কোনভাবে তাকে। না, আপনি তো যখন অবজেক্ট ক্রিয়েট করবেন জেনেরিক ক্লাসের, আপনাকে বলে দিতে হবে টাইপটা কি। আপনি যখন একটা রেগুলার ক্লাস ডিক্লেয়ার করেন, ফর এক্সাম্পল আপনার একটা রেগুলার ক্লাস, যে ক্লাস স্টুডেন্ট, ঠিক আছে? তো এটা একটা রেগুলার ক্লাস। তো তখন আপনি কি ডিক্লেয়ার করবেন কিভাবে? স্টুডেন্ট s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, যদি ইনিশিয়ালাইজ করে ফেলতে চান। তাহলে এখানে তো আপনাকে স্টুডেন্ট তো জেনেরিক ক্লাস না, কাজে এখানে অবজেক্ট আপনি ডাইরেক্ট ডিক্লেয়ার করে ফেলতেছেন। কিন্তু আপনি যখন জেনেরিক ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করবেন, আপনাকে অবজেক্ট ক্রিয়েট করার সময় আপনাকে বলতে হবে যে এই অবজেক্টটা আমি ইন্টিজারের জন্য ইউজ করতে চাই, এই অবজেক্টটা আমি স্ট্রিং এর জন্য ইউজ করতে চাই, এই অবজেক্টটা আমি ডাবলের জন্য, এই অবজেক্টটা আমি প্রোডাক্টের জন্য ইউজ করতে চাই। ধরেন আপনি একটা সর্ট ফাংশন বানালেন, ওকে? সো ধরেন পাবলিক ভয়েড সর্ট, ধরেন একটা মেথড, একটা ক্লাস আছে, পাবলিক ক্লাস ডেটা অ্যারেঞ্জার। এই ক্লাসে আপনার কিছু মেথড আছে, সর্ট, সর্ট, তারপরে হিপিফাই ইত্যাদি। তো ধরেন আপনি এখানে সর্ট করতে চান,
তাইলে এটা তো একটা ডাটা স্ট্রাকচার, মানে এটা একটা ইউটিলিটি ক্লাস, তাই না? তাহলে এই ইউটিলিটি ক্লাস দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচারকে অ্যারেঞ্জ করতে পারেন। তো তার মধ্যে একটা হচ্ছে সর্ট করা। তাহলে আমার যদি একটা মেথড থাকে পাবলিক ভয়েড সর্ট, তো আর কিছু রিটার্ন করে না, সে অ্যারেটাকে পাঠাই দেই বা লিস্টটাকে পাঠাই দেয়, ওটাকে সর্ট করে দেয়। তাহলে ধরেন সর্ট। এখন আপনি এখানে কি পাঠাবেন সর্ট করার জন্য? লিস্ট বা অ্যারে। তাহলে আপনি যদি এখন এখানে ইন্টিজার অ্যারে পাঠান, জাভার সিনট্যাক্স ধরেন ইন্টস বা ইন্ট এআর, তাইলে এই মেথডটা শুধু ইন্টিজার অ্যারেকে সর্ট করতে পারবে। তাহলে আপনি ডাবল অ্যারেকে সর্ট করবেন কিভাবে? তাইলে আপনাকে এখানে একটা মেথড বানাইতে হবে সর্ট ইন্ট, আর একটা মেথড বানাইতে হবে ডাবল ইন্ট, তাই না? সেটা আপনি করতেই পারেন, দ্যাটস ইউর চয়েস। কিন্তু আপনার কেওস বাড়বে, একই অ্যালগরিদম 10টা ভার্সন, তাই না? তাহলে এখানে আপনাকে বলতে হবে যে ধরেন স্ট্রিং ইন্ট, আপনি স্ট্রিং শর্ট করতে চান, সরি শর্ট স্ট্রিং, তো তখন এইটা হবে স্ট্রিং অ্যারে, তাই না? এরকম আপনি যত কিছু দিতে পারেন। ইনস্টিড আপনি বলতে পারেন যে এইটা একটা জেনেরিক ক্লাস হিসাবে আমি করতে চাই, তখন আপনি বলবেন যে এইটা আপনার কয়টা জেনেরিক টাইপ লাগবে এখানে? একটাই, সেটা হলো প্যারামিটারের জন্য। প্যারামিটারের টাইপটা কি হবে? একটা হইলেই হয়। তাইলে তখন আপনি বলবেন যে এটা হচ্ছে নন জেনেরিক ভার্সন, আর এটাকে যদি আমরা জেনেরিক ভার্সন করতে চাই তখন কি হবে? তখন এটা হয়ে যাবে, আমি এখানে একটা ক্যাপিটাল লেটার দিয়ে দেবো, যা খুশি দেন, এবিসিডি যা খুশি দেন, কিছু যায় আসে না। ওকে, তখন সর্ট করবেন এলিমেন্টকে, তাহলে ই দিলাম। তাইলে এটা কি টাইপের অ্যারে হবে? ই টাইপের অ্যারে হবে। তো তখন তো আর আমার এই যে সর্ট ইন সর্ট ডবল লাগবে না, তখন একটাই মেথড সর্ট। এখন আমি যখন অবজেক্ট ডিক্লেয়ার করব, ওকে, সো আমি যখন বলবো যে ডাটা অ্যারেঞ্জার 2 ধরেন ডিএ 2 ইকুয়াল টু নিউ ডাটা অ্যারেঞ্জার 2, এটা আমরা করি না নর্মাল ক্লাসের ক্ষেত্রে, কিন্তু এটা তো জেনেরিক ক্লাস। এখন আমাকে বলতে হবে যে ডাটা অ্যারেঞ্জার 1 এর আমি ইন্টিজার, ওই ই কে আমি ইন্টিজার হিসাবে ট্রিট করতে চাই, তখন আমি এখানে বলবো ইন্টিজার। আর এখানে এসওডিরা আপনাদের দেখাবে এটা খালি রাখলেই চলে, কারণ কম্পাইলার ইজ অপটিমাইজড। কম্পাইলার যখন দেখবে এখানে ইন্টিজার, সেখানে ইন্টিজার বসাই দেবে মেশিন করে। কিন্তু আনঅপটিমাইজড কম্পাইলার হলে তো এটা হবে না, তো আপনার উচিত হলো এখানে ইন্টিজার লেখা। এখন আপনার আরেকটা ডাটা অ্যারেঞ্জার দরকার, 2 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আপনার আরেকটা ডাটা অ্যারেঞ্জার দরকার, আপনি বললেন যে ডাটা অ্যারেঞ্জার 2, এইটাতে আপনি এখন স্ট্রিং স্ট্রিং সর্ট করতে চান, তাহলে আপনি পাঠাবেন স্ট্রিং অ্যারে, তো তখন আপনি বলবেন স্ট্রিং। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে তাহলে ও বুঝবে কি করে? আপনি তো বলেই দিচ্ছেন যে এই স্ট্যাকটার জন্য বা স্ট্যাক হলে এই ডাটা অ্যারেঞ্জারের জন্য তোমার জেনেরিক টাইপ উইল বি কনসিডার্ড অ্যাজ ইন্টিজার। এই ডাটা অ্যারেঞ্জারের জন্য অল জেনেরিক টাইপস উইল বি কনসিডার্ড অ্যাজ স্ট্রিং। তাহলে আমাদের যে স্ট্যাক ছিল, আমাদের যে স্ট্যাকের এক্সাম্পলটা আমরা গতদিন দিয়েছিলাম, খেয়াল আছে? খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, গত ক্লাসে ছিলেন কারা?
হ্যাঁ, তো এটা খেয়াল নাই। তাহলে এখানে দেখেন আমরা বলছি যে এই এই যে আমরা এখানে 4টা স্ট্যাক ইনস্ট্যান্সিয়েট করেছি, স্ট্যাক 1, stk2, stk3, stk4. Now for stk1 it will be considered as integer stack of size 10, কারণ কনস্ট্রাক্টরে আমরা কিছু দিই নাই, সো ডিফল্ট কনস্ট্রাক্টর আমরা বলে রাখছি 10, আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে আমরা বলছি হোয়াট এভার ইজ দ্য প্যারামিটার, সেটাই হবে সাইজ। তাহলে stk1 একটা ইন্টিজার স্ট্যাক অফ ক্যাপাসিটি 10, stk2 ইন্টিজার স্ট্যাক অফ ক্যাপাসিটি 20, stk3 float stack of capacity 10, আর stk4 string stack of capacity 10। তাহলে stk4 এ আমরা 10টা স্ট্রিং কে পুশ করতে পারবো। এখন এখানে এই 3টা লাইন রেড কেন? এই প্রশ্নটা কেউ করেন নাই লাস্ট ক্লাস। এই 3টা লাইন রেড দেওয়ার কারণ হলো আপনার এখানে ক্যাপিটাল লেটার দেওয়া হয়েছে, তাই না? এখানে তো আমি স্মল লেটারও দিতে পারতাম, স্মল লেটারও দিতে পারতাম। তাহলে এখানে ক্যাপিটাল লেটার দেওয়ার উদ্দেশ্যটা হলো যে টু ইন্ডিকেট দ্যাট ইটস এ জেনেরিক ক্লাস টাইপ, আনডিফাইন্ড টাইপ, সো ইউজার উইল ডিসাইড হোয়াট উইল বি দ্য টাইপ এন্ড দ্যাট শুড বি এ ক্লাস। তো আমার ইন্টিজার তো ইন্ট তো ক্লাস না, ফ্লোটও ক্লাস না, দে আর প্রিমিটিভ। তাহলে ওদের যে ক্লাস ইকুইভ্যালেন্ট ইন্টিজার, এটা আমরা অলরেডি ইউজ করছি, ইন্টিজার ডট পার্সিং, সো ইটস এ ক্লাস, integer dot to string, so it's a class. Similarly float, capital F. তাহলে প্রত্যেকটা প্রিমিটিভের আবার ক্লাস ইকুইভ্যালেন্ট আছে, যাতে আমরা প্রিমিটিভ ডাটাকে অবজেক্ট হিসেবে যদি ট্রিট করতে চাই উই ক্যান ডু দ্যাট। তো তাহলে এটা করতে হবে। তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ইন্ট লিখি নাই, আমি ইন্টিজার লিখছি। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি আসছে? আচ্ছা, কোন ক্লাসে আমরা গেটার সেটার দিব? প্রথমে আপনি বলেন যে একটা ক্লাসে গেটার সেটার দেন কেন, বলেন। হ্যাঁ, টু গেটার কেন দেন? ফ্রম হোম, কার জন্য? না, সেটা কাকে রিচ করবে সেটা, কিন্তু কার কার রিচ করার জন্য, কার জন্য আপনি গেটার? অন্য ক্লাসের কোন একটা অবজেক্টের ক্লায়েন্ট তো আসিফ, আসিফ ডট পে বিল বা আসিফ ডট গেট অ্যাড্রেস, আসিফ ক্লায়েন্ট, কিন্তু গেট গেট অ্যাড্রেস গেটারটা বানাইছেন কার জন্য? না, আপনাকে কোডের কনটেক্সটে চিন্তা করতে হবে। অ্যাড্রেস ফিল্ডের গেটার, কিন্তু মানে কার কাজে, কার উপকার করার জন্য এটা বানাইছেন, ওইটা হচ্ছে আমার কোশ্চেন। গেটার মেথডটা কার উপকারের জন্য বানালেন আপনি? ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট যদি অবজেক্ট এটা করতে চাই, স্টুডেন্ট ক্লাসই ধরেন, যে অ্যাড্রেস একটা ফিল্ড, এখন আপনি বললেন যে এটা প্রাইভেট ফিল্ড, আপনি বললেন যে এর একটা গেটার মেথড হচ্ছে গেট অ্যাড্রেস। কাকে উপকার করার জন্য এটা বানিয়েছেন এই গেটারটা? আবার বলো স্টুডেন্ট। কোডে, কোডের মধ্যে কার 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 কাজে লাগবে এই গেটারটা? আপনি কি কোড? তাইলে কোডে কার কাজে? কোড, কোডকে আমিটা কোড, কোডের কোন অংশটা আমি, সেইভাবে চিন্তা করেন। আমি বল, ক্লায়েন্ট তো এখানে আসিফ, আসিফ কি তার অ্যাড্রেস ইউজ করতেছে? তাইলে তাহলে এই অ্যাড্রেসটা যে মেথডে দরকার, আপনি হয়তো একটা ইভেন্ট হ্যান্ডলার মেথডে ওটা ইউজ করবেন, তাহলে অন অ্যাকশন থেকে এই গেটারটা ইউজ হবে, তাই না? তো তাহলে এটা কাকে, কার কাজের জন্য আপনি গেটার বানিয়েছেন? ফ্রম আউটসাইড মেথড। এখন আপনার কোশ্চেনের অ্যান্সার কিন্তু এর মধ্যেই আছে, এই কথাটার মধ্যেই আছে। তাহলে কোন ক্লাসের ডাটা আউটসাইড? এখন কন্ট্রোলার ক্লাসের ডাটা কি? কন্ট্রোলার ক্লাসের ডাটা কি? ফিল্ড, ডাটা বলতে ফিল্ড, সেগুলো কি? এফএক্স আইডি, তাহলে টেক্সট ফিল্ড, রেডিও বাটন, হাবিজাবি, এইসব। এগুলো কে ব্যবহার করবে বাইরে থেকে? কেউ করবে না, এগুলো কন্ট্রোলার ক্লাসের মেথডই ইউজ করবে। কন্ট্রোলার নিজের ক্লাসের মেথডই নিজের ক্লাসের ফিল্ড ইউজ করবে। তাহলে আপনি ওই গেট এক্স টেক্সট ফিল্ড, এটা দিয়ে কি করবেন? আপনার এই টেক্সট ফিল্ড অবজেক্ট তো অন্য কারো দরকার নাই, আপনার এই টেক্সট ফিল্ড অবজেক্টটা লাগবে হচ্ছে আপনারই মেথড, আপনারই হ্যান্ডলার মেথডে।
আপনি হচ্ছেন কন্ট্রোলার ক্লাস। তাহলে এই জন্য কন্ট্রোলার ক্লাসে গেটার সেটার রাখবেন। দ্যাট ইজ অ্যান্সার টু ইউর কোশ্চেন। বাট মডেল ক্লাস রিপ্রেজেন্ট ইউর অ্যাপ্লিকেশন ডেটা। অ্যাপ্লিকেশন ডেটাকে প্রসেস করতে হবে টাইম টু টাইম, জেনারেট হবে যখন রাইট করতে হবে, তো কাজে আপনার মডেল ক্লাসে গেটার সেটার থাকবে, বাট কন্ট্রোলার ক্লাসে কোনো গেটার সেটার নাই। কিন্তু এই যে যারা আসেন না ঠিক মতো, ক্লাস করেন না, প্র্যাকটিস করেন না, কোনো মতো একটু আইসা মিড টার্মে দেখা যায় যে কন্ট্রোলারের গেটার সেটার বানায় ভরায় রাখছে, কন্ট্রোলারের গেটার সেটার টু স্ট্রিং বানায় রাখছে, ইররিলেভেন্ট, ইললজিক্যাল। তো তখন আপনি জিরো পেয়ে বসে থাকেন, তাই না? আমরা পার্শিয়াল মার্ক দেই, হাত খুলে দেই, কিন্তু সেটা রিলেভেন্ট হইতে হবে। তো আবল তাবল জিনিস দিয়ে এখানে যে পাতা ভরে আপনি পাস করতে পারবেন না। সো পাতা ভরার মানসিকতা বাদ দেন। ওকে, যে স্যার ইঞ্চি মেপে মার্ক দিবে, ওইসব এখানে হবে না। ঠিক আছে? তাহলে আপনাকে রিলেভেন্ট কাজ করতে হবে। রিলেভেন্ট কাজ করবেন, আপনি পার্শিয়াল মার্ক পেয়ে যাবেন। কোড যদি বিল্ড নাও করে, সিনট্যাক্স এরর আছে, বিল্ড এরর আছে, স্টিল ইউ ক্যান গেট মার্ক, যদি আপনার কোডের মেরিট থাকে, লজিক থাকে, রিলেভেন্স থাকে। তো তাহলে কন্ট্রোলারের যে ফিল, সেটা তো আসলে একটা টেক্সট ফিল অথবা রেডিও বাটন অথবা চেক বক্স, বা আমি যদি নিজস্ব ফিল্ডও ডিক্লেয়ার করি, সেটাও আসলে আমার হ্যান্ডলার মেথডকে ইউজ করার জন্য। মানে এই ক্লাস, এই কন্ট্রোলারের বাইরে থেকে এগুলো ইউজ হবে এরকম কোনো ইউজ কেস তো নাই। তো তাহলে কন্ট্রোলারের গেটার সেটাতে আপনি কি করবেন, তাই না? গট ইট? তাহলে আপনাদের অ্যান্সার পেয়েছেন আপনারা। ওকে, এখন আসেন আজকের আলোচনায়। আজকের প্রথম এটা হলো, আমরা গতদিন বলেছি যে ডট অপারেটরটা কোথায় ইউজ করতে হয়। হোয়াট ইজ দ্য ইউজ অফ ডট অপারেটর? যখন আপনি একটা মেম্বারকে অ্যাক্সেস করতে চান, ওকে, আপনি যখন, হ্যাঁ, না এটা আপনাদের, এটা 4, এটা আমি যে কপি করছি, এটা 1 হবে। হ্যাঁ, ক্লায়েন্ট এগুলো বলা হয় নাই তো, তখন বলা হয় নাই যে ডট ক্লায়েন্ট ডট মেম্বার। তাইলে বলেন ডট কেন লাগে? ডট হচ্ছে যদি আমি কোনো একটা হচ্ছে ফিল্ড যদি রিড অর রাইট করতে চাই অথবা কোনো একটা মেথডকে কল করতে চান, তাহলে ডট অপারেটরটা ইউজ করা হয় ক্লায়েন্টের পরে। ক্লায়েন্টের পরে, তার মানে ক্লায়েন্টের সাথে মেম্বারকে অ্যাসোসিয়েট করার জন্য এই অ্যাক্সেসের এই মেম্বারটা কোন অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে এই ফিল্ডটা কোন অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, এই ইউজটার জন্য। আবার বা এই মেথড কলটা কোন অবজেক্টের ডাটা নিয়ে কাজ করবে, এই কলটার জন্য। তাহলে এই কলটার ক্লায়েন্টকে, বা এই রিড রাইট অপারেশনের ক্লায়েন্টকে, ক্লায়েন্ট তার মানে একটা অবজেক্ট, তাহলে ওই ডট হচ্ছে মেম্বার অ্যাক্সেস অপারেটর, তার মানে অবজেক্টের সাথে মেম্বারকে অ্যাসোসিয়েট করার জন্য। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজের জন্য আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করতে হবে, তাই না? কিন্তু আমরা যদি দেখি এখানে কোড খুলে, আপনাদেরটাতে যাই, সেকশন 1। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে আমি ডট অপারেটর ইউজ করতে হয়েছে না আমাকে? কত নম্বর লাইনে বলেন? এই কোডটাতে হাউ মেনি ক্লায়েন্টস আর দেয়ার বলেন তো দেখি, যেটা দেখা যাচ্ছে চোখে। হ্যাঁ, কয়টা ক্লায়েন্ট আছে 14 নম্বর লাইনে? এই পুরো স্ক্রিনে? গিভ মি দ্য নাম্বার। 1 মিনিট সময় নেন। হাউ মেনি ক্লায়েন্টস আর দেয়ার? কমেন্ট লাইন গুলো বাদ দিয়ে দেন, যেগুলো ভ্যালিড মানে অ্যাক্টিভ লাইন। কমেন্ট লাইন গুলো আপনার কনসিডারেশনের দরকার নেই। বলেন হাউ মেনি ক্লায়েন্টস আর দেয়ার, এগুলো বোঝা যাবে যে আপনার কনসেপ্ট ঠিক আছে কি। বলেন 3, 5। আর কেউ কিছু বলবেন?
কয়টা? কয়টা ক্লায়েন্ট? 4টা। 10টা ক্লায়েন্ট আছে এখানে। জি, 10টা মেম্বারকে এখানে ইউজ করা হয়েছে। ক্যান ইউ আইডেন্টিফাই? প্রথম থেকে বলেন, প্রথম ক্লায়েন্ট ইউজ হয়েছে কোথায়? না, 13 নাম্বার লাইনে। যে মেইন অ্যাপ্লিকেশন এই যে এইখানে, তাইলে ক্লাস হচ্ছে মেম্বার, তার ক্লায়েন্ট হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। আবার ক্লাস যে মেম্বার, অ্যাপ্লিকেশন ক্লাসের মেম্বার যে ক্লাস, সে নিজেই আবার একটা অবজেক্ট। তো সেটা আবার যেই ক্লাস, তারও আবার একটা মেম্বার আছে, মেথড গেট রিসোর্স। ঠিক আছে? তাইলে আপনি যদি দেখেন গেট রিসোর্স, এটা কোন ক্লাসের মেথড? ওই যে ক্যাপিটাল সি, ক্লাসের মেথড। তো সেই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে ছোট হাতের ক্লাস। তাইলে যে ছোট হাতের ক্লাস হচ্ছে ক্লাসের একটা অবজেক্ট। হ্যাঁ, আপনাকে যদি বলি, এখানে দেখেন, আমি যদি বলি এখন বলি, ধরেন ক্লাস ডেট, তাইলে এই ক্লাসের ফিল্ড কি হতে পারে? ডে, মান্থ, ইয়ার। আচ্ছা, তো ধরেন ইন ডে, মান্থ, ইয়ার। শর্ট দিলেও চলতো, কারণ এগুলো 2-3 ডিজিটের বেশি না। ইয়ারের ক্ষেত্রে ইন্ট লাগতো, কিন্তু ডে, মান্থ তো 30-এর মধ্যে, শর্ট দিলেও হইতো, বাইট দিলেও হইতো, যাই হোক। তাহলে এগুলো প্রাইভেট। এখন ধরেন আমার একটা মেথড আছে ডেট, যেহেতু প্রিন্ট করবে, রিটার্ন করতে হবে না, তাহলে ভয়েড দিতে পারি। তাহলে পাবলিক ভয়েড। আর যদি গেট ডেট বলেন, তাহলে টু স্ট্রিং করতে পারেন। তো ঠিক আছে, তাহলে পাবলিক ভয়েড শো ডেট। তো আপনি যদি কনসোলে দেখাতে চান, শো ডেট কল করে ফেলতে পারেন। আর যদি লেভেল টেবিলে সেট করতে চান, টু স্ট্রিং আনতে পারেন। তাহলে এটার কি হবে? সিস্টেম ডট প্রিন্ট এলএন দেওয়া আপনার ইচ্ছা। এলএন দিলে প্রিন্টের পরে সে নিউ লাইন ক্রিয়েট করবে, আর প্রিন্ট দিলে নিউ লাইন ক্রিয়েট করবে না, কার্সর ওটার পরে থাকবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, প্রিন্ট আর প্রিন্ট লাইন। আচ্ছা, তো এস আউট লিখে ট্যাব দিলে প্রিন্ট লাইনই আসে। আচ্ছা, এখন এখানে আমরা কি প্রিন্ট করব? তাহলে আপনি বলতে পারেন না যে হ্যাঁ, শো ডেটে প্রিন্ট করবেন। তাইলে আপনি এখানে বলতে পারেন যে ডে, তার সাথে ড্যাশ, মান্থ, তার সাথে ড্যাশ, বা ব্যাকস্ল্যাশ দিতে চাইলে ব্যাকস্ল্যাশ, আপনি যে ফরম্যাটে প্রিন্ট করতে চান। হয়ে গেল। টু স্ট্রিংও আপনি এটাই রিটার্ন করতে পারেন। তাহলে এই হচ্ছে আপনার মেথড। তো এখন আমি যদি এই ডেট ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করি কোনো একটা জায়গায়, মানে কোনো একটা ক্লাসের কোনো একটা মেথডে আমরা ডিক্লেয়ার করলাম। সো এখন ধরেন আমি যদি বলি যে এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি ক্লাসে কি কি ফিল্ড থাকতে পারে? আইডি থাকতে পারে। ওকে, প্রাইভেট ইন্ট আইডি, প্রাইভেট স্ট্রিং, ওকে, অনেক কিছুই থাকতে পারে। আপনার একটা ডেট অফ জয়নিং বা ডেট অফ বার্থ থাকতে পারে। তাহলে আপনি এখন বলেন যে ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং। তাহলে এদের পরিচয় কি? ক্লাস হ্যান্ডেল কোন টাইপের? বাট দে আর ফিল্ড অফ এমপ্লয়ি ক্লাস, isn't it? এখন আমি এই অবজেক্ট ডিক্লেয়ার করব। আমি বললাম ডেট, এই যে আসতেছে সামনে, ভ্যালেন্টাইন্স ডে ইকুয়াল টু নিউ ডেট। তো প্যারামিটার কনস্ট্রাক্টর আপনি বলে দিলেন
14/2/2026 হলো। এবং আপনি বললেন যে এমপ্লয়ি শিফট ইকুয়াল টু নিউ এমপ্লয়ি। এইখানেও আপনার যা যা প্যারামিটার দেওয়ার দিয়ে দিলেন। আপনি তো লেট কেন? ওয়াই ইউ আর সো লেট? জ্যাম তো সবার জন্যই থাকবে, আপনার একার জন্য না। এখন আমি যদি শো করতে চাই ডেট, কি লিখতে হবে? ফর ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করতে চাই আর কি, ভ্যালেন্টাইন্স ডেটাকে প্রিন্ট করতে চাই। তাহলে এখানে আমার স্টেটমেন্ট কি হবে? কি লিখবো? ভ্যালেন্টাইন্স ডে ডট শো ডেট। গুড। আপনাকে তো কোড বলতে হবে, আপনি অর্ধেক বলে রাখলে তো হবে না, পরীক্ষায় তো আর আপনি অর্ধেক লিখতে পারবেন না। শো ডেট। তাহলে এখানে মেম্বার কে? এখানে ক্লায়েন্ট কে, মেম্বার কে? ভ্যালেন্টাইন্স ডে অবজেক্ট। আর মেম্বার কে? তাহলে শো ডেট মেথডকে কল করা হলো ডেটটা শো করার জন্য। এখন আমি যদি ডেট অফ বার্থ শো করতে চাই, ক্যান আই রাইট ডেট অফ বার্থ ডট শো ডেট? ওয়াই নট? এটা কোন ক্লাসের মেথড? শো ডেট। তার ক্লায়েন্ট কার হওয়া উচিত? একটা ডেট অবজেক্ট। তাহলে ডিওবি কি ডেট অবজেক্ট না? তাহলে নো স্যার বলতেছেন কেন? ডেট অফ বার্থ ও এটাও প্রাইভেট, ঠিক আছে, ওটা আমার ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এখন বুঝতে পারছেন? ডিওবি তো একটা ফিল্ড। ডিওবি ডেট টাইপের একটা ভেরিয়েবল অবজেক্ট। ভ্যালেন্টাইন্স ডেও ডেট টাইপের একটা অবজেক্ট। এই যে আপনি ডিক্লেয়ার করলেন ডেট ভ্যালেন্টাইন্স ডে, এখানেও ডিক্লেয়ার করছেন ডেট ডিওবি ডিওজে। তাহলে এইটা যদি লিখতে পারি, এইটা কেন লিখতে পারবো না? দ্যাট ইজ মাই কোশ্চেন টু ইউ। পারবো নাকি পারবো না? শো ডেট কি দেখায়? ভ্যালেন্টাইন্স ডে তো এখানে এটা একটা অবজেক্ট। হ্যাঁ, ডিওবিও তো একটা অবজেক্ট। ডিওবি কি অবজেক্ট না? ডিওবি কি ইন্টিজার? ডিওবিও তো অবজেক্ট। তাহলে can we write this? কি উপরে তো ডেট ক্লাস। কথা বলেন, হ্যাঁ এইটা এত ভাবা লাগবে কেন? প্যারামিটার শো ডেটে কি প্যারামিটার আছে নাকি? ফিল্ডের কারেন্ট ভ্যালুটা তাই সে শো করবে। এই কারেন্ট ভ্যালু কোথা থেকে আসছে ওইটা আমাদের মাথা ব্যথা না। আমরা শো মেথড শো ডেটকে কল করছি, আমার কলটা ভ্যালিড কিনা এটা নিয়ে আমি কনসার্ন। এখন সে গার্বেজ দেখাবে না কি দেখাবে, কনস্ট্রাক্টর যা দিয়ে রাখছে সেটা দেখাবে। আমি যদি ভ্যালু সেট না করি, ওই ডেট ক্লাসের কনস্ট্রাক্টর যা রাখবে তাই দেখাবে। কোনটা হ্যান্ডেল? না, আপনি ধরেন এটা নিউ এমপ্লয়ি কনস্ট্রাক্টরে ডিওবি কে নিউ করা হয়েছে, আমার ডাটা আছে নাল না কিছুই, এটা আমরা ধরে নিচ্ছি। বাট ক্যান আই কল দিস? ক্যান আই কল দিস শো ডেট ফর ডিওবি as the client? এইটা পারি? কেন পারি? হ্যাঁ, আমি দিলাম না, এটা দিলাম না। ডিফল্ট কনস্ট্রাক্টর তো আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর 000 বসায় রাখবে, সে 0-0-0 দেখাবে, সমস্যা কি?
ডিওবিতে একটা ক্লাস আমার কল ভ্যালিড কিনা এটা আমি জানতে চাচ্ছি। তাইলে এই কল যদি ভ্যালিড হয় তাহলে এই কল ভ্যালিড কিনা? আমি বলছি না স্যার। একটা ক্লাসের ভিতরে হ্যাঁ, গুড। ডিওবি তো ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট না, ডিওবি ইজ এ ফিল্ড। তাইলে ডিওবি নিজেই একটা মেম্বার। তাহলে মেম্বার ধরতে হলে তো ক্লায়েন্ট লাগবে, তাহলে ডিওবি কে ধরতে হলে তারও ক্লায়েন্ট লাগবে, আসিফ ডট ডিওবি ডট শোডেট। এটা তো ফার্স্টে তো বলা হয়েছে যে এটা ফিল্ডস। হ্যাঁ, কিন্তু কেন কাজ করবে না এখন? তাইলে এখন ঠিক আছে কিনা? হ্যাঁ, আসিফ তো কভার করা মানে ক্রিয়েট করা হবে। আসিফ এমপ্লয়ি অবজেক্ট, তার মেম্বার হচ্ছে ডিওবি। তাহলে ডিওবি কে ধরতে হলে ক্লায়েন্ট লাগবে না, আসিফ ডট ডিওবি। এখন আপনি ডিওবি কে ক্লায়েন্ট বানাতে পারবেন ডেটের মেম্বারকে ধরার জন্য, হুইচ ইজ শো ডেট। তাহলে এই কলটা কি ভ্যালিড? হ্যাঁ, হাত তোলেন। তো যারা হাত তোলেন নাই তারা কি? স্যার কনফিউজ কারণ আপনি কি এটা ইনভ্যালিড না ভ্যালিড এখন? স্যার ডিওবি হচ্ছে দুইটাই মেম্বার, ডিওবি হচ্ছে ফিল্ড। এমপ্লয়ি মেম্বার আর শো ডেট হচ্ছে ডেটের মেম্বার। পারবেন, কিন্তু আমি তো ডেট অফ জয়েনিং এর মাথায় ঘামাচ্ছি না, আমি ডেট অফ বার্থকেই ক্লায়েন্ট বানাতে চাচ্ছি শো ডেট করার জন্য। ইজ ইট ভ্যালিড? হাত তোলেন নাই কেন? তুলছেন? ইনভ্যালিড। হ্যাঁ, ডিওবি তো প্রাইভেট, তাহলে কি করতে হবে? ওকে, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে গেট গেটার গেট ডিওবি। গেট ডিওবি কি রিটার্ন করবে? ডেট ডট শো ডেট। ডিওবি যেটা গেট ডিওবি যেটা রিটার্ন করবে সেটাই তখন আবার শো ডেটের ক্লায়েন্ট হয়ে যাবে। তাইলে এখন মিলা, তা এটাকে বলা হয় মেথড ট্রেনিং। মানে একটা মেথডের রিটার্ন ভ্যালুটা আরেকটা মেথডের ক্লায়েন্ট হয়ে যাবে। যাই ওটাতে আসবো, ওটা একটা সেপারেট টপিক। তাইলে এখন এখানে কি হচ্ছে? এই ক্যাপিটাল সি ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে ছোট হাতের সি ক্লাস, যেটা অ্যাপ্লিকেশন ক্লাসের একটা ফিল্ড মেম্বার আর কি। তাইলে অ্যাপ্লিকেশন ক্লাস ডট ক্লাস, সেই ক্যাপিটাল সি ক্লাসের একটা মেথড হচ্ছে গেট রিসোর্স। তাহলে এখানে দুইটা ক্লায়েন্টই কিন্তু আমাকে ডট অপারেটর দিয়ে স্পেসিফাই করে দিতে হচ্ছে। 3 নাম্বার কোথায়? এই যে লোড, এটার ক্লায়েন্ট কে? এফএক্সএমএল লোডার অবজেক্ট। তাহলে এটা এফএক্সএমএল লোডার ক্লাসের মেথড। সেট টাইটেল, এটার ক্লায়েন্ট কে? এটাই যে স্টেজ ক্লাসের একটা অবজেক্ট, ছোট হাতের এস। সিমিলারলি আপনার এটা স্টেজ ক্লাসেরই দুইটা মেথডকে কল করা হয়েছে। এই দুটাকে বাদ দিয়েছিলাম যেটা সেম। বাদ দিবেন কেন? এটা মেথড কল না, এটা ক্লায়েন্ট না। আমি একটা বলেছিলাম সবাই বলার সময় কয়টা ছিল? আহা, আপনার মানে কয়বার ক্লায়েন্ট ইউজ হয়েছে? হ্যাঁ, আপনি ওইটা বলতে পারেন যে একটা ক্লায়েন্টই দুইবার ইউজ হয়েছে, সেটা ঠিক আছে। ওই হিসাবে আপনি বলতে পারেন যে এখানে একটা ক্লায়েন্ট, কিন্তু আসলে প্রত্যেকটা কলের ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট। একটা অবজেক্টই 3টা কলের ক্লায়েন্ট হয়েছে 3বার। এখানে FF1 ইজ দ্য ক্লায়েন্ট। এখানে প্রিন্ট লাইনের ক্লায়েন্ট কে? আউট ইজ অ্যান অবজেক্ট অফ প্রিন্ট স্ট্রিম ক্লাস। ওই যে দেখেন প্রিন্ট স্ট্রিম, সেইটা আবার সিস্টেম ক্লাসের ফিল্ড, এই জন্য সিস্টেম ডট আউট। ঠিক আছে? তাহলে এখানে এই লাইনে 3বার ক্লায়েন্ট ইউজ হয়েছে, এই লাইনটাতে, আর এই লাইনটাতে একবার ক্লায়েন্ট ইউজ হয়েছে না? আচ্ছা, এখন আপনি এখানে খেয়াল করেন, আমরা যদি এই মডেল ক্লাসটাতে যাই, সিস্টেম আউটের যে তিনটা হলো এটা একটু আরেকবার বোঝা গেল। হ্যাঁ, প্রিন্ট লাইন তো একটা মেথড, তাইলে এটার ক্লায়েন্ট একটা অবজেক্ট আউট। সেটা কোন ক্লাসের অবজেক্ট? ওই যে উপরে দেখেন প্রিন্ট স্ট্রিম আউট। তো এই যে আউট, প্রিন্ট স্ট্রিম জাভা ডট আইও প্যাকেজের প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা ভেরিয়েবল হচ্ছে আউট। এইটাকে ডিক্লেয়ার করা হয়েছে সিস্টেম ক্লাসের ফিল্ড হিসাবে। তাইলে আউট তো ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট না, সিস্টেম ক্লাসের মেম্বার হিসাবে আছে, ওই জন্য সিস্টেম ডট আউট। যেমন
asif.dob, সেরকম system.out। এখন dob নিজেই আবার ক্লায়েন্ট ফর প্রিন্ট লাইন, এখানে আউট হচ্ছে ক্লায়েন্ট ফর প্রিন্ট লাইন মেথড। dob যেমন শো ডেটের ক্লায়েন্ট, এখানে আউট হচ্ছে প্রিন্ট বা প্রিন্ট লাইনের ক্লায়েন্ট। গেট ডিওবিও তো মেম্বার, আপনার ফিল্ডও মেম্বার, মেথডও মেম্বার। সো আপনি ফিল্ড ইউজ করতে গেলেও ক্লায়েন্ট লাগবে, মেথড ইউজ করতে গেলেও ক্লায়েন্ট লাগবে। এখন ফিল্ড প্রাইভেট হলে আপনি ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে ডিফারেন্স। ফ্রম হোয়ার? ফ্রম আউটসাইড। ক্লাসের ভেতরে আবার সবই পারবেন, ঠিক আছে? তাহলে এখন আসেন, এখানে যদি দেখি আমরা ফায়ার ফাইটারে যদি যাই, এখানে সে এই মেথডটা কি করতেছে? এই লাইনে আইডি রিটার্ন করতেছে, রাইট? আইডি কি মেম্বার না? তাইলে ক্লায়েন্ট কই? হোয়ার ইজ দ্য ক্লায়েন্ট ফর আইডি? না, আপনি তো এতদিন লিখে আসছেন অমুক ডট মেম্বার, ক্লায়েন্ট ডট মেম্বার, তো আইডি তো মেম্বার, মেম্বার না? কোন ক্লাসের মেম্বার? গেট আইডি কি ক্লাস? ফায়ার ফাইটার ক্লাসের মেম্বার। তাইলে ওখানে একটা ফায়ার ফাইটার অবজেক্ট ডট আইডি হওয়া উচিত ছিল না? সেটা কোথায়? তাহলে এখানে অপশনাল। তাহলে কখন অপশনাল? যখন সিবলিং মেম্বার, একটা মেম্বার যখন তার সিবলিং মেম্বারকে ইউজ করবে, তখন ক্লায়েন্ট ইজ অপশনাল। তাহলে সিবলিং মেম্বার কে হতে পারে? কারণ আমি একটা ক্লাসের মেথড, আমার সিবলিং মেম্বার কে হতে পারে? হু ক্যান বি মাই সিবলিং মেম্বার? স্যার সেম ক্লাসের যে ফিল্ডগুলো থাকে, সেম ক্লাসের যে ফিল্ড এবং অলসো সেম ক্লাসের অন্যান্য মেথড, তারাও আমার সিবলিং। তাইলে এই ক্লাসেরই অন্যান্য মেথডগুলো আমার সিবলিং মেম্বার মেথড, সিবলিং মেথড, আর এই ক্লাসের যেগুলো ফিল্ড আছে সেগুলো আমার সিবলিং ফিল্ড। তাহলে আমি যখন আমার সিবলিংকে আমার ক্লাসের মেম্বার হিসাবে ইউজ করবো, আমি আমার সিবলিংকে ইউজ করছি, তখন ক্লায়েন্ট ইম্পর্টেন্ট না। এখন আপনি যদি এখানে কেউ ম্যারিড আছেন? নাই, আই এম দ্য অনলি পারসন, ওকে। ধরেন আপনার জন্য মেয়ে দেখা হচ্ছে, তাইলে আপনি যখন একটা মেয়ে দেখতে যাবেন, বা আপনার কারোর জন্য একটা ছেলে দেখা হচ্ছে, তখন বলেন না যে কোন ফ্যামিলি কি করে, কোন বংশের ছেলে বা কোন বংশের মেয়ে। তো তাহলে ওই যে বংশের ছেলে বা মেয়ে, ওই বংশটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, তাই না? কিন্তু আপনি যখন নিজের ঘরের মধ্যে ভাই বোনের সাথে কথাবার্তা বলেন, তখন কি ক্লায়েন্ট লাগে? আপনি জানেন যে আমরা একই পরিবারের লোক, এটা এক্সপ্লিসিটলি, মানে এটা মাথায় রাখার দরকার নাই, এটা ইমপ্লিসিট। তো যা কাজেই যখন একটা মেথড যখন তারই একটা সিবলিং মেথড বা ওই ক্লাসেরই ফিল্ডকে ইউজ করে, তখন ক্লায়েন্ট দেওয়াটা ম্যান্ডেটরি না, অপশনাল। তাহলে এখানে এটা অপশনালটাকে আমরা কাজে লাগাইছি। কিন্তু যদি ক্লায়েন্ট দিতে চাইতাম, তাহলে এখানে কি লিখতাম? স্যার দিস এখানে কি আমি অবজেক্টের নাম দিতাম? ff1, আমি কি বলতাম এখানে ff1 ডট, এটা বলা যেত? কেন যাচ্ছে না? স্যার এখন তো মানে অন্য ক্লাসে, না, এই ক্লাসেরই তো অবজেক্ট, তাহলে ff1 কে আপনি ক্লায়েন্ট বানাতে পারছেন না কেন? ff1 তো এই ফায়ার ফাইটারেরই অবজেক্ট। ইনস্ট্যান্স তো ক্রিয়েট করতে অন্য ক্লাস। হ্যাঁ এটা অন্য ক্লাসে ক্রিয়েট করা, ওই ক্লাসে ছিল না। ওই ক্লাসে ছিল না, ওকে। এটা একটা কারণ। আরো একটা কারণ হলো যে আপনি এটাকে একটা নির্দিষ্ট অবজেক্টের জন্য ফিক্স করতে পারবেন না। এটা একটা অবজেক্টের জন্য বানানো হয় নাই, পুরো টাইপের জন্য বানানো হয়েছে, সবগুলো অবজেক্টের জন্য ইট শুড ওয়ার্ক। তাহলে এই কেন আপনি যদি এটা এই গেট আইডির ক্লায়েন্ট যদি ff1 না হয় ff2 হয়, ধরুন কল যেখানে করছে গেট আইডি, সেখানে ff2 ডট গেট আইডি কল করা হচ্ছে, তাহলে তার কাকে রিটার্ন করা উচিত? ff2 আইডি না ff1 এর আইডি? কিন্তু আপনি ফিক্স করে দিল তো সে ff1 এর আইডি রিটার্ন করবে, তাহলে তো এটা হবে না। তাহলে আপনি এখানে ক্লায়েন্ট হিসেবে কোনো আউটসাইড অবজেক্ট দিতে পারবেন না। তাইলে এখানে ক্লায়েন্ট হিসেবে কাকে দিতে হবে?
গেট আইডির যে ক্লায়েন্ট সেই এটার ক্লায়েন্ট হবে। তাহলে গেট আইডির যে ক্লায়েন্ট অর্থাৎ এই মুহূর্তে যে ক্লায়েন্ট দিস ইজ এ ইমপ্লিসিট পয়েন্টার অবজেক্ট নামের মতোই অনেকটা, যেটা কারেন্ট ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। এই মুহূর্তে ক্লায়েন্টকে, হু ইজ দ্য ক্লায়েন্ট অ্যাট দিস ভেরি মোমেন্ট অফ দ্য মেথড হুইচ ইজ ইন অ্যাকশন। তাহলে এই মুহূর্তে যে মেথডটা এক্সিকিউট হচ্ছে এই টাইম পিরিয়ডের জন্য ক্লায়েন্ট অবজেক্টকে, দিস রিপ্রেজেন্ট তাকে। দিস না লিখলে অপশনাল, কিন্তু আপনি যদি দিতে চান ক্লায়েন্ট তখন দিস দিবেন, আর না দিলে দিবেন না। তো এই অপশন, এই যে না দেওয়ার অপশনটা আছে শুধু ক্লাসের ভেতরের মেথডে, কিন্তু বাইরের মেথডে অবশ্যই আপনাকে ক্লায়েন্ট দিতে হবে। এই জায়গাটা যাতে আপনার ভুল না হয়। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আমরা আসবো স্ট্যাটিক ফিল্ড। আচ্ছা, ক্লাসের আমরা কিছু ফিল্ড যদি কনসিডার করি, আমাদের বানানোই আছে স্টুডেন্ট ক্লাস, এটাকে নিয়ে আসি আবার নিচে। তো ধরেন এখানে একটা আপনি ফিল্ড রাখছেন ইউনিভার্সিটি নেম। ওকে, এখন আমার এখানে যে অবজেক্টগুলো আমি তৈরি করলাম, S1, S2, S3, ওকে, এখন আপনাকে যদি বলি যে হাউ মেনি আইডি উইল বি দেয়ার, 3, কারণ 3টা অবজেক্ট। It means each object has its own memory to store the ID. কেন তাদের নিজস্ব জায়গা দরকার প্রত্যেকের আইডির জন্য? প্রত্যেকের আইডি হচ্ছে অবজেক্ট স্পেসিফিক ভ্যালু, তাই না? সো ইচ অবজেক্ট নিড দেয়ার ওন মেমোরি ফর দ্য ফিল্ড আইডি। হোয়াট অ্যাবাউট ইউনিভার্সিটি নেম? আইরাসের জন্য এটা সেম। তাহলে 3টা অবজেক্টের মধ্যে এই একই আইইউবি স্ট্রিং হিসাবে স্টোর হবে। এখন 30,000 স্টুডেন্ট যদি থাকে, 30,000 অবজেক্টের মধ্যে একই স্ট্রিং স্টোর হচ্ছে। সো দ্যাটস আননেসেসারি রিডান্ডেন্সি। এখানে এটা প্রয়োজন নাই, ইউ আর ওয়েস্টিং মেমোরি, তাই না? কারণ এই ক্ষেত্রে ফিল্ডের ভ্যালুটা অবজেক্ট স্পেসিফিক না, ইট ইজ ইনস্টিটিউট স্পেসিফিক। তার মানে এই ফিল্ড ভ্যালুটা একটা কমন ভ্যালু ফর অল অবজেক্টস। তাহলে এই ফিল্ডের মেমোরিটা যদি প্রত্যেকটা অবজেক্টে আমরা স্টোর করি, তাহলে সেটা একটা পুয়ার ডিজাইন হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যেহেতু এটা একটা কমন ভ্যালু, একটাই ভ্যালু সবার জন্য, তাহলে একটা স্ট্রিং সেভ করলেই তো হয়, 30,000 স্ট্রিং জেনারেট না করে। তার মানে এই স্ট্রিংটা আমি অবজেক্টের মেমোরিতে রাখতে পারবো না, কারণ অবজেক্টের মেমোরিতে রাখলে তো প্রত্যেকটা অবজেক্টের মধ্যেই হবে, সেটাই তো আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। তাহলে এই মেমোরিটাকে আমরা ক্লাসের মেমোরিতে রাখবো। So class space, not in object space. So when you want to keep a field memory in class space, one piece shared by all objects, then it is static field.
So university name qualifies to be a static field. Question. স্যার নর্মালি হচ্ছে তো আমরা যখন হচ্ছে অবজেক্ট গুলো ক্রিয়েট করি সো এই মেম্বার গুলো বা ফিল গুলো হচ্ছে সেই অবজেক্ট ওরিয়েন্টেড যে অবজেক্টের মেমোরিতে যে নিউ করেন যখন তার মেমোরিতে থাকবে শুধু এরা, ইউনিভার্সিটি নেম থাকবে না। স্যার আর ইনিশিয়ালি যখন আমরা একটা ক্লাসের আন্ডারে এই ফিল গুলো লিখি তখন কি এটা ওই ক্লাসের মেমোরিতে থাকে না? শুধু স্ট্যাটিক ফিল্ড গুলো ক্লাসের মেমোরিতে থাকবে। নন স্ট্যাটিক মানে এগুলো তাইলে নন স্ট্যাটিক ফিল্ড। নন স্ট্যাটিক ফিল্ডের মেমোরি তখনই হবে যখন আপনি অবজেক্ট নিউ করবেন। আপনি যদি একটাও অবজেক্ট নিউ না করেন এদের জন্য কোনো মেমোরিই থাকবে না, কারণ এদের অস্তিত্ব হচ্ছে অবজেক্টের অস্তিত্বের সাথে রিলেটেড। দে আর পার্ট অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য অবজেক্ট। অবজেক্ট নাই, এরাও নাই। কিন্তু আপনি একটাও অবজেক্ট নিউ করেন নাই, বাট স্টিল ইউনিনেম ইউ ক্যান প্রিন্ট, কারণ ওটা মেমোরি অন্য জায়গায়, ক্লাস অবজেক্টের বাইরে। ইন্ট আইডিটা লিখছি মানে ক্লাসের আন্ডারে বা হচ্ছে ক্লাসের মেম্বার হিসাবে। হ্যাঁ হ্যাঁ, মেম্বার হিসেবে তখনও কি নিচ্ছে না মেমোরি? মেমোরি বডি আপনি তো এখানে ডিসক্রাইব করতেছেন যে স্টুডেন্ট টাইপটা কেমন হবে। দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য টাইপ, ইট ইজ দ্য ডেফিনেশন অফ টাইপ। কিন্তু মেমোরি বিলংস টু ভেরিয়েবল। ভেরিয়েবল তো এখানে অবজেক্ট, তাই না? আপনার কি আইএনটির জন্য কোনো টাইপ মেমোরি হয় নাকি এক্স এর জন্য মেমোরি হয়? তাহলে আইএনটি বানালেন, আইএনটির জন্য কোনো মেমোরি হবে নাকি? আইএনটি বানানোর সময় আপনি বলে দিলেন যে এইটাকে টাইপ হিসাবে ইউজ করলে 4 বাইট দিতে হবে ওই ভেরিয়েবলকে, এবং সেখানে নাম্বার ছাড়া অন্য কিছু রাখা যাবে না, এবং এই নাম্বারের হাইয়েস্ট ভ্যালু এটা হতে পারবে, লোয়েস্ট ভ্যালু এটা হতে পারবে। এইটা হচ্ছে আপনার ডেসক্রিপশন অফ দ্য টাইপ। তাহলে আপনি বলতেছেন স্টুডেন্ট একটা টাইপ, তার ডেসক্রিপশন হচ্ছে এই 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 ভিতরে যা বলছেন তাই। এইখানে মেমোরি কোত্থেকে আসবে? মানে ডাটার জন্য ডাটার মেমোরি পার্ট অফ দ্য অবজেক্ট। শুধুমাত্র স্ট্যাটিক ফিল্ড যদি থাকে সেটার মেমোরি আসবে। অবজেক্ট না থাকলেও সেটার মেমোরি থাকবে, কিন্তু সেটার মেমোরি অনলি ওয়ান পিস। ঠিক আছে, ওকে। তাহলে আপনি আমাকে বলেন, এই ইউনিভার্সিটি নেমকে যদি আমি প্রিন্ট করতে চাই, হু শুড বি দ্য ক্লায়েন্ট? S1 না S2 না S3? হ্যাঁ, ওর মেমোরি কি S1 এর মধ্যে আছে না S2 এর মধ্যে আছে না S3 এর মধ্যে আছে? ওর মেমোরি কোথায় আছে? কার মেমোরি স্পেসে আছে? এটা ক্লাসের মেমোরি। তাহলে ওর ক্লায়েন্ট হবে ক্লাস। তখন আমরা s1.unioname না বলে কি বলবো? student.unioname। তাহলে স্ট্যাটিক মেম্বারের ক্লায়েন্ট হয় ক্লাস, নট অবজেক্ট, নট ইনস্ট্যান্স। অবজেক্ট ইনস্ট্যান্স ও অবজেক্ট, কিন্তু নাল তো আর ক্লায়েন্ট হতে পারবে না, নাল অবজেক্ট তো আর ক্লায়েন্ট হতে পারবে না, এরর দিয়ে দিবে। তো যে অবজেক্টের মেমোরি আছে অর্থাৎ ইনস্ট্যান্সিয়েটেড, সেটাই ক্লায়েন্ট হতে পারবে ফর দ্য ফিল্ডস যেগুলো আসলে অবজেক্ট লেভেল ফিল্ড, অ্যান্ড ফর দ্য মেথডস যেগুলো আসলে অবজেক্ট লেভেল ফিল্ড ইউজ করে, অর্থাৎ রেগুলার মেথড। কিন্তু আপনার ফিল্ড যদি স্ট্যাটিক হয়, ওটার মেমোরি কোনো অবজেক্টের মধ্যেই নাই, ওটার মেমোরি আছে ক্লাসের মেমোরি স্পেসে, সো তখন ক্লাস হবে ক্লায়েন্ট। আর স্ট্যাটিক যদি মেথডও যদি স্ট্যাটিক হয়, তাহলে স্ট্যাটিক মেথড অ্যাকচুয়ালি ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড অনলি। তো তার মানে স্ট্যাটিক মেথডটাও কোন ডাটা নিয়ে কাজ করবে? স্ট্যাটিক ফিল্ড নিয়ে কাজ করবে। তো স্ট্যাটিক ফিল্ড কোথায় আছে? তাহলে মেথডকে জানতে হবে। তো মেথডের ক্লায়েন্ট যদি অবজেক্ট করেন, সে তো অবজেক্টের মধ্যে গিয়ে খুঁজবে। তো এই জন্য স্ট্যাটিক মেথডের ক্লায়েন্টও হবে ক্লাস। বুঝাইতে পারছি? তাহলে আমরা এটা এখন টেস্ট করব। বাই দ্য ওয়ে, আমরা তো স্ট্যাটিক ফিল্ড বা মেথড আপনাদেরকে দেখাই নাই, দেখাইছি কি? আপনি দেখানো হয়েছে ভুলে, মানে আপনি হয়তো তখন রিকগনাইজ করতে পারেন নাই, কিন্তু দেখানো হয়েছে। হইতে পারে না, হয়েছে। এই যে দেখেন, এখানে আপনি কি করতে
এই গেট টেক্সট এটা কি স্ট্যাটিক মেথড না নন স্ট্যাটিক মেথড? নন স্ট্যাটিক মেথড মানে যেটা স্ট্যাটিক না, রেগুলার মেথড। তাহলে এটা ক্লায়েন্ট কে? অবজেক্ট ইনস্ট্যান্স এক্স টেক্সট ফিল্ড। পার্টস এর ক্লায়েন্ট কে? ওটা কি অবজেক্ট না ক্লাস? সো ইটস এন স্ট্যাটিক মেথড। ওই যে ইটালিকে দেখাচ্ছে আপনার আইডি স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড ইটালিকে দেখাবে। তাহলে আপনি ইউজ করছেন ডে ওয়ান এই স্ট্যাটিক মেথড না জেনে, তাই না? আর কিছু ইউজ করছেন? আর কোন স্ট্যাটিক মেম্বার ইউজ করছেন পার্টস, এই পার্টস ইন ছাড়া? ফ্লোট ছিল। কিছু ইউজ করছে টু স্ট্রিং, এই যে ইন্টিজার ডট টু স্ট্রিং কোথায় করছেন এটা? এই যে ইন্টিজার ডট হিস্ট্রি। ইন্টিজার ক্লাসের দুইটা স্ট্যাটিক মেথডকে আপনি ইউজ করছেন, দুইটা স্ট্যাটিক মেম্বারকে আপনি ইউজ করছেন। আর কোন স্ট্যাটিক মেম্বার ইউজ হয়েছে? আরেকটা বলছিলাম স্যার ফ্লোট সেটা ফায়ার ফাইটারে করছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে। আর কোন এই প্রজেক্টে আর কিছু বা যে কোনো প্রজেক্টে আর কিছু করা হয়েছে? তাহলে আজকের প্রজেক্টে যদি চলে আসি, তাহলে এখানে বলেন যে স্ট্যাটিক কোন মেম্বার কি এখানে ইউজ করা হয়েছে কোথাও? সিস্টেম ডট আউট ইজ এ স্ট্যাটিক ফিল্ড অফ হুইচ ক্লাস? সিস্টেম ক্লাস। এই জন্য আউটের ক্লায়েন্ট অবজেক্ট না ক্লাস। তা এখন আপনাদের একটা ইমেজ দেখাই, তাহলে এটা আপনাদের জন্য মানে সলিড হবে, রিইনফোর্স হবে। স্ট্যাটিক দেখেন তো, কত নাম্বার কলামে? 5 কলামে। তাহলে দেখেন আমরা বলছি যে স্টুডেন্ট ক্লাসের তিনটা অবজেক্ট আমরা ডিক্লেয়ার করেছি, আসিফ, শফিক এন্ড লুনা, এন্ড লেটস অ্যাজিউম দে আর ইনস্ট্যান্সিয়েটেড। তাহলে এই সার্কেলগুলো হচ্ছে অবজেক্ট স্পেস, অবজেক্ট মেমোরি স্পেস। ওকে, তাহলে আইডি, নেম, সিজিপিএ আমার নন স্ট্যাটিক ফিল্ড, তাহলে ওদের মেমোরি পার্ট অফ দ্য অবজেক্ট। কিন্তু ইউনিভার্সিটি নেম স্ট্যাটিক ফিল্ড, এটার মেমোরি হচ্ছে এই যে গ্রিন লাইনের নিচে ক্লাস মেমোরি স্পেস ইউনিনেম। এখন এই অবজেক্ট ফিল্ড গুলো বেসিক্যালি এই সেম মেমোরি শেয়ার করবে ফ্রম দ্য ক্লাস স্পেস ফর দিস ইউনিনেম স্ট্যাটিক ফিল্ড, আর বাকি ফিল্ড গুলোর মেমোরি কিন্তু সেপারেট। আপনি যখন বলবেন যে আসিফ ডট আইডি, তখন সে আইডি কোথায় খুঁজবে? এখানে খুঁজবে না এখানে খুঁজবে? এখানে খুঁজবে। আপনি যদি বলেন শফিক ডট নেম, কোথায় খুঁজবে? এখানে খুঁজবে। আপনি যদি বলেন লুনা ডট সিজিপিএ, কোথায় খুঁজবে? এখানে খুঁজবে। তার মানে এখানে ক্লায়েন্ট হচ্ছে ইনস্ট্যান্স। কিন্তু আপনি যখন বলবেন যে স্টুডেন্ট ডট ইউনিনেম, তখন সে এখানে খুঁজবে, তখন আপনি বলবেন স্টুডেন্ট ডট ইউনিনেম। কিন্তু ক্যান ইউ সে আসিফ ডট ইউনিনেম? ইউ ক্যান, কারণ আসিফ ডট ইউনিনেম যখন বলবেন এখানে কি ইউনিনেম খুঁজবে, কিন্তু মেমোরি তো এখানে নাই, কিন্তু রেফারেন্সটা আছে, তখন সেখানে গিয়ে নিয়ে নেবে। তার মানে স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করার জন্য স্ট্যাটিক মেথড হওয়ার দরকার নাই। আপনার অবজেক্ট যদি মেথডের ক্লায়েন্ট হয়, সেটাও কিন্তু স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করতে পারবে। তাইলে আপনি যদি এখন বলেন যে আসিফ ডট শো স্টুডেন্টইনফো, এটা কি স্ট্যাটিক মেথড? না, কারণ শো স্টুডেন্টইনফো অ্যাক্সেস শো অল দ্য ফিল্ডস। তো আসিফ কোথায় গিয়ে খুঁজবে আইডি, নেম, সিজিপিএ? আসিফের মধ্যে খুঁজবে, সেটা এই জন্য এটা এখানে আসিফ ক্লায়েন্ট। কিন্তু আইডি, নেম, সিজিপিএ তো সে ওখানেই পাবে মেমোরি, নেমের মেমোরিটাও সে এই রেফারেন্স ধরে এখান থেকে নিয়ে আসতে পারবে। তো এই স্ট্যাটিক ফিল্ড একটা নন স্ট্যাটিক মেথডও অ্যাক্সেস করতে পারে।
So you don't need static method to read write from static field. কিন্তু স্ট্যাটিক ফিল্ডের যদি আপনি গেটার সেটার বানান, ওরা কিন্তু স্ট্যাটিক মেথড। কেন? অটো জেনারেট করলে। কারণ ওরা তো আর নন স্ট্যাটিক ফিল্ড ইউজ করবে না। গেটার বা সেটার তো একটা ইন্ডিভিজুয়াল ফিল্ডের জন্য। তা আপনি যখন বলতেছেন যে গেট ইউনিনেম তো আইডি নেম সিজিপিএ খুঁজবে না কখনোই, ও শুধু ইউনিনেমকেই খুঁজবে। তো তাইলে এইখানে আমার অবজেক্টের মধ্যে ঢোকার দরকার কি? এই জন্য গেটার ইটসেলফ ইজ এ স্ট্যাটিক মেথড, কারণ ও তো এখানে খোঁজাটাই ওর জন্য সহজ, ডাইরেক্ট। তো তাহলে এটা স্ট্যাটিক মেথড হয়ে গেল। তো তখন এটা ক্লায়েন্ট কিন্তু আসিফ হবে না, হবে স্টুডেন্ট ডট গেট ইউনিনেম। তো আমি যে আসিফ হবে না এই জন্য এটা রেড, বাট স্টুডেন্ট ডট গেট ইউনিনেম। বুঝতে পারছি? স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড বুঝলাম। এখন দেখেন শো স্টুডেন্ট কি করতেছে, শো স্টুডেন্ট আইডি কোথায় খুঁজতেছে? এই যে আসিফ ক্লায়েন্ট আইডি খুঁজতেছে এখানে, নেম খুঁজতেছে এখান থেকে, সিজিপিএ এখান থেকে আসতেছে, কিন্তু ইউনিনেম এখান থেকেই আসবে, কারণ ইউনিনেমের রেফারেন্স এখানে। ওকে, এনি কোশ্চেন না বুঝে থাকলে? ওকে, তাহলে আমরা এখন এটা টেস্ট করি। টেস্ট না করলে তো কনসেপ্ট রিইনফোর্সড হবে না। তাইলে আপনি এখানে একটা স্ট্যাটিক ফিল্ড কি দিতে পারেন ফায়ার ফাইটারে? সার্ভিস এরিয়া কি সবার জন্য ভ্যালু সেম হবে? বাংলাদেশ ফায়ার ব্রিগেডে 30,000 ফায়ার ফাইটার আছে, সবার সার্ভিস এরিয়ার ভ্যালু কি সেম? স্পেসিফিক ডিপার্টমেন্টের জন্য তো একটা ইমেইল করা হবে। আহা, এটার ভ্যালু কি বলেন? এটা টাইপ কি আগে বলেন? হ্যাঁ, ওই স্ট্রিং এর ভ্যালু কি হবে বলেন? কি মিরপুর? তাহলে বাংলাদেশের সব ফায়ার ফাইটারের সার্ভিস এরিয়া মিরপুর, কারণ এটা তো কমন ভ্যালু, ওয়ান মেমোরি শেয়ার্ড বাই এভরি অবজেক্ট। তাহলে কি এটা হবে? এখন বলেন কি দেওয়া যায়? অর্গানাইজেশন নেম দিতে পারেন বাংলাদেশ ফায়ার সার্ভিস। কিন্তু আপনি এটাকে স্ট্যাটিক বলবেন, কারণ প্রত্যেকটা ফায়ার ফাইটারের মধ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস স্টোর করার তো দরকার নাই। ওকে, এখন এটা যেহেতু শেয়ার্ড ভ্যালু, এই শেয়ার্ড ভ্যালুটা আপনি কোথায় দিবেন? কনস্ট্রাক্টরে। আমরা নরমালি ইনিশিয়ালাইজ করি কোথায়? কনস্ট্রাক্টরে। জিরো প্যারামিটারে 0 টিবি এইসব হাবিজাবি দিয়ে রাখি, আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে প্রপার ইনিশিয়াল ভ্যালু দেই। তাহলে এই অর্গানাইজেশন নেমের ভ্যালু আপনি কোথায় সেট করবেন? কনস্ট্রাক্টরে। করবেন? তাহলে আপনার কনস্ট্রাক্টর প্যারামিটার কয়টা হবে? এখন কয়টা ফিল্ড হয়েছে? 6টা, তাই না? কিন্তু আগে ছিল 5টা ফিল্ড, তো প্যারামিটার ছিল কয়টা কনস্ট্রাক্টরের? 5টা। এখন আমি যদি এটাকে কমেন্ট করে দেই, কমেন্ট করে দিয়ে যদি রিজেনারেট করি, তাহলে কি এখন 6টা আসবে? 6টা আসার কথা না? না, আগে তো 5টা ফিল্ড ছিল, এখন তো 6টা ফিল্ড। এখন তো ফিল্ড একটা বাড়াইলাম, তাহলে কি 6টা আসবে কিনা? হ্যাঁ, কেন মনে হয় না? আপনি টেস্ট করে দেখে বলেন না, আপনার ব্রেন ইউজ করেন। কেন মনে হয়? ওটা তো ফিল্ড, ওটার ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে না? কিন্তু তাহলে কনস্ট্রাক্টরে কেন করবেন না? কনস্ট্রাক্টরে করলে সমস্যা কি? কনস্ট্রাক্টরে তো এটা চেঞ্জ হতে পারে, কারণ প্যারামিটারে হচ্ছে আমরা বাইরে থেকে দেই না ভ্যালুটা, তো তখন আপনার অর্গানাইজেশন নেম চেঞ্জ হইতেই পারে। আগে ঢাকা ইউনিভার্সিটির নাম কি ছিল? ইউনিভার্সিটি অফ DA+CA, এখন হয়ে গেছে DHAK, হতে পারে না?
পারে কিনা? বসুন্ধরা গ্রুপের নাম চেঞ্জ হয়ে গেছে তো জানেন, আনবির বসুন্ধরা গ্রুপ, এবিজি, মানে ভাইদের মধ্যে এখন ভাগ বটরা হয়ে গেছে এরকম আর কি। হ্যাঁ, তো তাহলে মানে একটা স্প্লিট হয়ে গেছে অলরেডি। তো তাহলে আপনার স্ট্যাটিক ভ্যালু যে নন চেঞ্জেবল, এটা আপনাকে কে বলছে? এইটাতে অনেকে কনফিউজড হয়ে যায়। স্ট্যাটিক ভ্যালু মানে হচ্ছে এটা শেয়ার্ড ভ্যালু। এখন শেয়ার্ড ভ্যালু নন চেঞ্জেবল নাকি চেঞ্জেবল, এটা আর আলাদা ডিসকাশন। শেয়ার্ড ভ্যালু চেঞ্জেবল হইতেও পারে, ফিক্সডও হইতে পারে। ইট ডিপেন্ডস ওই ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে। কনস্ট্রাক্টর তো আমরা অবজেক্ট ধরে হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের জন্য কনস্ট্রাক্টর কাজ করবে। তাহলে কনস্ট্রাক্টরে আপনি দিবেন কিনা সেটা হলো কথা। স্ট্যাটিক ফিল্ডটা কনস্ট্রাক্টর, দেখেন খেয়াল করেন, কনস্ট্রাক্টর জেনারেট করতেছি, স্ট্যাটিক ফিল্ড সে লিস্টেই আনে নাই, সে আমাকে অপশনই দেয় নাই স্ট্যাটিক ফিল্ড অ্যাড করার। কেন দেয় নাই? যে রিজনটা বললাম যে অবজেক্ট তো তাহলে ধরে ধরে চাইছে। হ্যাঁ, তাইলে আমার যখনই একটা ফায়ার ফাইটার জয়েন করবে তখনই অর্গানাইজেশনের নেম আপডেট হবে। এখন আপনি যদি ওই বাংলাদেশ পুলিশও বা বাংলাদেশ ফায়ার ব্রিগেডও দেন, বারবার ওভাররাইট হবে। স্ট্যাটিক মেমোরিতেই হবে কিন্তু বারবার ওভাররাইট হবে, এটা তো আনকল ফর। অবজেক্ট থাকা না থাকার সাথে অর্গানাইজেশনের নেমের থাকা না থাকার কোনো সম্পর্ক নাই, চেঞ্জ হওয়ারও কোনো সম্পর্ক নাই। অর্গানাইজেশন নেম চেঞ্জ করতে পারে অথরিটি বাই কলিং দ্য সেটার, কিন্তু কনস্ট্রাক্টরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট কেন অর্গানাইজেশন নেম চেঞ্জ করবে বা আপডেট করবে, এটা তো ইরিলেভেন্ট। এই জন্য স্ট্যাটিক ফিল্ড এর ইনিশিয়াল ভ্যালুটা তাহলে আপনি ডিক্লারেশনের সময়ই দিয়ে দিবেন। তাহলে এখানে আপনি বলে দিতে পারেন বাংলাদেশ ফায়ার ব্রিগেড। বোঝা গেল? এখন এইটার যদি আপনি গেটার সেটার জেনারেট করেন, তাইলে এখন এইটার গেটার সেটার যদি আমরা জেনারেট করতে চাই, জেনারেট গেটার সেটার, বাকিগুলো যেহেতু করা আছে এই জন্য একটাই দেখাচ্ছে। দেখেন এরাও স্ট্যাটিক মেথড। কেন? কারণ এরা তো নন স্ট্যাটিক ফিল্ড ইউজই করবে না। গেটার সেটার তো ডোন্ট ইউজ মাল্টিপল ফিল্ড, ইট ইউজ অনলি ওয়ান ফিল্ড। তা আপনি বলতেইছেন এটা স্ট্যাটিক ফিল্ডের মেথড, তার মানে এটাও স্ট্যাটিক মেথড। তাহলে এই মেথডের ক্লায়েন্ট কিন্তু আর FF1 হবে না, এই ক্লায়েন্টের মেথড হবে ফায়ার ফাইটার। তাহলে আমি যদি এটাকে কল করতেই চাই, ধরেন গেট অর্গানাইজেশন নেম, তাহলে আমি যদি ওটাকে প্রিন্ট করতেই চাই FF1 ডট গেট অর্গানাইজেশন নেম, এটা হচ্ছে না, আমাকে সে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে একটা। কিন্তু আমার জন্য বেস্ট কম্পাইলার এটা রান করতেও পারে বাট উইথ ওয়ার্নিং, কিন্তু পুরোনো নন অপটিমাইজ কম্পাইলার এটা রানই করবে না, বিল্ডার দিয়ে দেবে। তাহলে এটা ক্লায়েন্ট কি হওয়া উচিত? ক্লাস ফায়ার ফাইটার, কারণ এটা স্ট্যাটিক মেথড। এই যে এখন গেটার সেটারের ক্ষেত্রে আপনি একটা জাস্টিফিকেশন দিতে পারেন যে ওয়াই উই ইউ নিড স্ট্যাটিক মেথড, কিন্তু কাস্টম মেথড আপনি যখন বানাবেন তখন তো স্ট্যাটিক মেথডের দরকার আছে টু অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড। একটু বুঝিনি। আচ্ছা, তাহলে শুনুন, হ্যালো, তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ওয়াই উইল ইউ ক্রিয়েট এ স্ট্যাটিক মেথড, আপনার কি আদৌ স্ট্যাটিক মেথড দরকার আছে কি, কি বলবেন? পড়তে চাই, রিড করতে চাই যে কি আছে। তার মানে সেটার, তার মানে আপনার স্ট্যাটিক ফিল্ডকে যদি আপনি ইন্ডিভিজুয়ালি রিড বা রাইট করতে চান তাহলে গেটার সেটার আপনার থাকতে পারে। সো যেহেতু স্ট্যাটিক ফিল্ড, গেটার সেটার স্ট্যাটিকই হবে। এটা আপনার একটা জাস্টিফিকেশন আপনি দিতে পারেন যে ওয়াই স্ট্যাটিক মেথড এক্সিস্ট। কিন্তু আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, শোনেন হ্যালো, যে গেটার সেটার না, আপনি একটা বড় মেথড লিখবেন, কাস্টম মেথড, সেখানে অনেক কাজ করবেন আপনি, সেই মেথডটাকে আপনি স্ট্যাটিক কেন করবেন?
হ্যাঁ, করার দরকার আছে কিনা, যদি সেই মেথডটা স্ট্যাটিক ফিল্ড এবং অন্যান্য ফিল্ডও ব্যবহার করে। তো ধরেন আপনি ওই যে যেমন ধরেন আপনি বললেন যে ফর এক্সাম্পল পে বিল, তাহলে পে বিল মেথড আপনার ইউনিভার্সিটির নেমও সে ওখানে প্রিন্ট করবে বিলের মধ্যে, আবার আপনার ডাটাও ইউজ করবে। তাইলে এটা কি স্ট্যাটিক মেথড হইলে হবে না, কারণ আপনার আপনার আইডি টাইডি এগুলো নাম থাকবে, তাইলে এটা নন স্ট্যাটিক মেথড হইতে হবে। বাট ও তো ইউনিভার্সিটি নেমও ইউজ করতেছে, তাইলে ওর কি স্ট্যাটিক মেথড হওয়ার দরকার আছে? তো সেটাই কোশ্চেন যে আপনি তাইলে একটা কাস্টম মেথডকে স্ট্যাটিক মেথড করবেন কিনা। না, করবেন না। তাইলে স্ট্যাটিক মেথড রাখার যুক্তিটা কি গেটার সেটার ছাড়া? তাহলে পার্স ইন্ট কে সে স্ট্যাটিক মেথড বানাইলো কেন? পার্স ইন্ট তো কোনো গেটার মেথড না, সেটার মেথডও না। তাও তো একটা কোশ্চেন, তাই না? এটার আনসার হলো যে স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করার জন্য স্ট্যাটিক মেথড বানাবো, দিটস নট দ্য রিয়েল মোটিভেশন অফ মেকিং এ মেথড স্ট্যাটিক। এটা আপনি করলে করতে পারেন, বাট এটা আপনার রিকোয়ার্ড। আপনি রেগুলার মেথড দিয়ে স্ট্যাটিক ফিল্ড রিটাইট করতে পারবেন, কিন্তু একটা মেথডকে আপনি কখন স্ট্যাটিক বানাবেন স্ট্র্যাটেজিক্যালি? যখন যেখান থেকে কল হচ্ছে কলার মেথডের কাছে কোনো ভ্যালিড ক্লায়েন্ট অ্যাভেলেবল নাই, when there is no valid client available to the caller, তখন। মানে তাইলে আপনাকে এখন এক্সাম্পল দিয়ে বোঝাইতে হবে, মানে আপনার কনসেপ্ট ঠিক করার জন্য। ওকে, আমি তো ক্লাস ধরে কল করতে পারি। কল যেখান থেকে করবেন সেখানে যদি ভ্যালিড ক্লায়েন্ট না থাকে, ক্লায়েন্ট মানে ইনস্ট্যান্স যদি ভ্যালিড ইনস্ট্যান্স যদি না থাকে, ক্লায়েন্ট বলতে আমি এখানে ইনস্ট্যান্স বোঝাচ্ছি, তাহলে আপনি ক্লায়েন্ট হিসেবে ইনস্ট্যান্স সাপ্লাই দিবেন কিভাবে? যে জায়গা থেকে মেথডটা কল করতে চাওয়া হচ্ছে সেখানে যদি কোনো ইনস্ট্যান্স অ্যাভেলেবল না থাকে, তাহলে আপনি ক্লায়েন্ট বানাবেন কাকে? হ্যাঁ, তখন এটা স্ট্যাটিক মেথড হবে, provided that method does not require any non-static field or that method works on parameter only, it don't need any field। তাহলে এই মেথডের কোনো ফিল্ড অ্যাক্সেস করার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হিসেবে ইনস্ট্যান্স থাকাটা প্রয়োজনীয় না, অথবা যদি সে ফিল্ড ইউজ করেও সেটা স্ট্যাটিক ফিল্ড হবে শুধু, সেই ক্ষেত্রেও ক্লায়েন্ট হিসেবে আমার ইনস্ট্যান্স থাকার প্রয়োজন নাই। অন টপ অফ দ্যাট আমার কাছে কোনো ভ্যালিড ইনস্ট্যান্সও অ্যাভেলেবল নাই টু মেক ক্লায়েন্ট, তখন আমি ওটাকে স্ট্র্যাটেজিক্যালি স্ট্যাটিক মেথড বানাবো। দ্যাট ইজ দ্য রিয়েল রিজন ওয়াই দে মেক স্ট্যাটিক মেথড। এখন একটা ইউজ কেস বলতে পারেন স্ট্যাটিক মেথডের কোথায় হইতে পারে আপনার অ্যাপ্লিকেশনে? আপনার টপিক কি? ক্লিনিং সার্ভিসের কোথায় একটা স্ট্যাটিক মেথড হইতে পারে? কোন ক্লাসে বা কোন ক্লাসের মেথড হইতে পারে স্ট্যাটিক মেথড? এখন এই যে ইউনিনেম বা অর্গানাইজেশন নেম আমরা স্ট্যাটিক ফিল্ড বানালাম কেন? হ্যাঁ, কারণ সব অবজেক্টের জন্য তো নেমটা সেমই থাকবে, তো এক জায়গায় যেন আপনাকে ডেমো দেওয়ার জন্য, এই সিএসসি 213 ক্লাসের ডেমো দেওয়ার জন্য। বাট ইজ ইট লজিক্যাল? ইজ ইট রিয়েলি মেক সেন্স? বাংলাদেশ ফায়ার সার্ভিসের অর্গানাইজেশন নাম তো বাংলাদেশ ফায়ার সার্ভিসই হবে, এইটা হঠাৎ করে একটা ফিল্ডে রাখার কি প্রয়োজন? কোনো যৌক্তিকতা নাই তো। এটা ইমপ্লাইড। আইরাসের জন্য ইউনিভার্সিটি নেম তাইউবি হবে, এটা হার্ড কোড করে দিলেই হয়, কোডের মধ্যে হার্ড কোড করে দিলেই হয়, এটা আপনার ফিল্ডে ডাটা হিসেবে রাখার তো প্রয়োজন নাই, আননেসেসারি। এখন আমরা রেখে দেখালাম যে দিস ইজ হাউ ইট ইজ, কিন্তু আমাদের স্ট্যাটিক ফিল্ডগুলো লজিক্যালি ডাজ নট মেক মাচ সেন্স, জোর করে রাখলে রাখতে পারেন। ওকে, সো স্ট্যাটিক ফিল্ড তখনই মেক সেন্স করবে যখন এটা রাখাটা যৌক্তিক। তাহলে একটা প্রপার স্ট্যাটিক ফিল্ডের এক্সাম্পল দেন দেখি। এটা কি?
এখানে কি দেখাচ্ছে? হ্যাঁ, কত দেখাচ্ছে? 16, তাই না? আপনি কত দেখতেছেন? আপনি কত দেখতেছেন? 16। আর পাশে কেউ আছেন? আপনি গুগল মিটে আর কে আছেন? আপনি কত দেখতেছেন? 16। আপনি একটু বের হয়ে যান তো মিট থেকে, বের হয়ে যান। তার দুইজন বের হয়ে গেছেন, কত দেখতেছেন? আমার এখানে কত? তাইলে এটা একটা স্ট্যাটিক ফিল্ড। অল সেশন যদি আমার মিড সেশন যদি আমার ক্লাস হয়, তাহলে মিড সেশনের এখানে ধরুন 14 জন কানেক্টেড, তাহলে 14টা মিড সেশন অবজেক্ট তৈরি হয়েছে। প্রত্যেকটা অবজেক্ট শেয়ারিং দ্য সেম ভ্যালু, কত? 15। তাহলে এই স্ট্যাটিক ফিল্ডের এখন নতুন যখন কেউ ঢুকবে, তার কনস্ট্রাক্টর স্ট্যাটিক ফিল্ডকে প্লাস প্লাস করবে। নতুন কেউ যখন বের হয়ে যাবে, তার কনস্ট্রাক্টরের রিভার্স ডিস্ট্রাক্টর তখন স্ট্যাটিক ফিল্ডকে মাইনাস মাইনাস করবে, এন্ড এভরিবডি উইল সি দ্য সেম ভ্যালু বিকজ এভরিবডি ইজ শেয়ারিং দ্য সেম মেমোরি। তাইলে আপনার ওই যে লাইভ দেখায় না ফেসবুকে, হ্যালো গাইস, মেকিং লাইভ ফ্রম বান্দর ইজ সাজেক, ওকে, অমুক টিলা হাবি যাবে, হ্যাঁ, হ্যাঁ, ফলো, লাইক, শেয়ার, হ্যাঁ, ইট ডাজন্ট কস্ট ইউ এনিথিং। তাইলে ওই যে আপনি দেখতেছেন আপনার লাইভ, আপনার বন্ধু, ফেসবুক বন্ধু এখন 10,000, কিন্তু আপনি একটা লাইভ দিচ্ছেন মাত্র 32 জন দেখতেছে। তো তার মানে 32টা লাইভ সেশন অবজেক্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? কোথায় ক্রিয়েট হয়েছে? ওই যে ইন্ডিভিজুয়াল ডিভাইসে। তাহলে সার্ভারে, ফেসবুকের সার্ভারে বা অ্যাপটা যখন ইনস্টল করছেন, ওখানে exe ফাইলের মধ্যে ক্লাসগুলো আছে। তাহলে ধরেন লাইভ সেশন নামে একটা ক্লাস, তাহলে ওই লাইভ সেশন কাউন্ট একটা ওই ক্লাসের স্ট্যাটিক ফিল্ড। আর আমরা যারা হচ্ছে দেখছি এটা হচ্ছে একটা অবজেক্ট, সেশন অবজেক্ট। তাহলে এটা হচ্ছে একটা মিড সেশন অবজেক্ট এখানে কাজ করতেছে। এখন এই মিড সেশন অবজেক্টেরই একটা স্ট্যাটিক ফিল্ড হচ্ছে পার্টিসিপেন্ট কাউন্ট। তাহলে প্রাইভেট স্ট্যাটিক ইন্ট পার্টিসিপেন্ট কাউন্ট। শর্টও দিতে পারে, কারণ 100 জনের বেশি জয়েন করতে পারে না, শর্ট ইজ অলসো গুড এনাফ। কিন্তু জুমে আবার অনেক অ্যাড করতে হবে, কারণ জুমে আবার ইন্ট দিতে হবে, কারণ জুমে 256-র বেশি জয়েন করতে পারে। তাহলে শর্টের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে না, শর্ট তো হচ্ছে শর্ট হবে, কারণ শর্ট তো 2 বাইটস শর্ট হবে। শর্ট হচ্ছে আপনার 2^16, which is basically 32,000 মনে হয় না, 16,000 সামথিং। তো শর্ট দিলে হবে, কিন্তু আপনার ওই যে বাইট দিলে হবে না। এখানে বাইট দিলে হবে গুগল মিটে, কিন্তু জুমে আবার বাইট দিলে হবে। তাহলে এটা একটা স্ট্যাটিক ফিল্ড, ক্লাসিক এক্সাম্পল। এখন আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে দেখেন, আমি কি জানি। এটা হতে পারে যে অ্যাভেলেবল ডেলিভারি, তাহলে আপনার যদি এখন ফুড ডেলিভারি না, আপনার ক্লিনিং সার্ভিস, তাহলে আপনার ডেলিভারি ম্যান মানে এই মুহূর্তে কতজন কারেন্টলি ইন সার্ভিস। হ্যাঁ, তো তাইলে ওই ডেলিভারি ম্যান যখন এন্ট্রি দিবে গোয়িং টু ডেলিভার, তখন ওই স্ট্যাটিক ফিল্ডের কাউন্ট বাড়বে। তো এইটা আবার তখন ইউজ করতে পারে আপনার যে শিডিউল ম্যানেজার, আপনার যে ম্যানেজার শিডিউল তৈরি করে ডেলিভারি ম্যানদের বা যে সুপারভাইজার, তার একটা গোলের মধ্যে এই স্ট্যাটিক ফিল্ডটা ইউজ হবে। বুঝতে পারছেন? এর ভালোর শেষ নাই, স্কাইজ দ্য লিমিট। আচ্ছা, এখন আপনাদের প্রজেক্ট আরেকটা জিনিস দেখাই, স্ট্যাটিক কতটুকু সময় আছে, সময় বেশি নাই, তাহলে নতুন টপিকে না গিয়ে এটাই আমরা শেষ করি। তাহলে ধরেন আপনি এখানে খেয়াল করেন, কি হলো?
এখন এই বাটন অন অ্যাকশনের কাজ কি? লগ ইন বাটন অন অ্যাকশনের কাজ কি? ড্যাশবোর্ডে নিয়ে যাবে যদি সাকসেসফুল হয়। যদি কি সাকসেসফুল হয়? যদি হচ্ছে যে আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা ভ্যালিড হয়। ভ্যালিড তো সেখানেই চেক করবে 4 ডিজিট কিনা বা 7 ডিজিট কিনা, পাসওয়ার্ডের মধ্যে 8টা ক্যারেক্টার আছে কিনা, এগুলো হলো। এখন কি করবে সে? কার আইডির সাথে? আইডি তো ফিল্ড, পাসওয়ার্ডও ফিল্ড, তাহলে আপনার একটা ইউজার ক্লাস থাকবে। তাহলে ধরেন আপনি বললেন যে আমার একটা ইউজার ক্লাস আছে, তো এই ক্লাসের আপনার আরো অনেক ফিল্ডের সাথে এই দুইটা ফিল্ডও আছে। ওকে, এখন আমরা কি বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে all the data processing of the object will be done by the class methods, so that we don't need to depend on the outside functions. আছে না নাই, আমি এখন একটা ক্যালকুলেটর ক্লাস ইম্পোর্ট করলাম, হ্যালো, একটা ক্যালকুলেটর ক্লাস ইম্পোর্ট করলাম, ওখানে আমার কিছু ফিল্ড আছে অপারেন্ড রাখার জন্য, মেমোরি রাখার জন্য, কিন্তু ওই অপারেন্ট মেমোরিকে ইউজ করে যে অপারেশনস গুলো সেগুলোকে আরেকটা ক্লাস করে দিবে না ক্যালকুলেটর ক্লাসই করবে? তাহলে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আপনার ডাটা প্রসেসিং আপনার মেথডেরই করা উচিত। তাহলে ইউজার ক্লাসেরই একটা মেথড হবে ভেরিফাই লগইন, তাহলে পাবলিক রিটার্ন টাইপ, ওকে, হোয়াট এভার ইজ দ্য রিটার্ন টাইপ, ভেরিফাই লগইন। আচ্ছা, এখন এই মেথডটার কাজ কি? ওই যে আইডি পাসওয়ার্ড ভেরিফাই করা। Now, does this method need any parameter? প্যারামিটার লাগবে কিনা? কেন লাগবে? হ্যাঁ, অবজেক্টের পাসওয়ার্ড আর ইউজার নেমের সাথে চেক মিলিয়ে চেক করবে। তাহলে প্যারামিটার হিসেবে সে কি পাবে? এখানে কি পাওয়া উচিত? আমরা হচ্ছে আইডি আর হচ্ছে পাসওয়ার্ড। সেটা কোথায় আছে? টেক্সট ফিল্ডে আর পাসওয়ার্ড ফিল্ডে আছে। তাহলে আইডি যদি ইন্টিজার হয়, আপনি তাই বলছেন, তাহলে এখানে ইন্ট গিভেন আইডি কমা স্ট্রিং গিভেন পাসওয়ার্ড। ওকে, গিভেনটা তো সে রিসিভ করবে প্যারামিটার নেম না, আপনি এবিসিডি দিলেও হবে, কিন্তু নেমিংটা আপনার প্রপার হওয়া উচিত। মানে এই আইডিটাই যে এখানে না, সেটা বোঝানোর জন্য। আচ্ছা, ধরেন এখানে যদি আইডি দিতাম, এখানে আইডি দিতে পারতাম না? আচ্ছা, লাভ লস পরে, এখানে আসেন, এখানে আসেন। আমার এখানে সেটার কি? সেট আইডি। এখানে আমি যদি বলতাম গিভেন আইডি, আচ্ছা ধরেন আইডি ছিল, তাই না, ও তো অটোমেটিক আইডি দিয়ে দেয়, তো দিসটা তো অপশনাল। তাহলে আইডি কোড আইডি লেখা যায় না কেন? আমরা তো একটু আগেই বললাম যে একই ক্লাসের মেথড যখন একই ক্লাসের মেম্বারকে ইউজ করবে তখন দিস ডট দিতে হয়, অথবা না দিলেও অসুবিধা নেই। তাহলে এটা কাজ করবে না? হ্যাঁ, তো আমার উদ্দেশ্য কি? তাহলে এটা কি কাজ করবে কিনা? ইয়েলো হচ্ছে ওয়ার্নিং, it will not, YOLO is not build error, it's warning. রান করবে, কিন্তু আসল কাজ হবে না। আসল কাজটা কি? কোন আইডিটাকে কোন আইডির মধ্যে দেওয়া? প্যারামিটার আইডিকে
ওকে, নাও এই সেট আইডি স্কোপের মধ্যে কয়টা আইডি আছে অ্যাভেলেবল? একই নামে কি দুইটা ভেরিয়েবল হতে পারে? পারে, যদি স্কোপ আলাদা হয়। তাইলে এটার স্কোপ হচ্ছে শুধু মেথড, আর এটার স্কোপ হচ্ছে ক্লাস। আলাদা স্কোপ তো, এই যে এটা, আচ্ছা এটা অ্যালাউড। কিন্তু মেথডের কাছে হাই প্রায়োরিটি কোনটা? আপনি লঞ্চে যাচ্ছেন, ওকে, বা আপনার অ্যাপার্টমেন্ট ব্লকের নিচে বাচ্চারা খেলতেছে, ছোট ছোট বাচ্চারা খেলে না বিকালবেলায়, বল খেলে, ব্যাডমিন্টন খেলে, আর ওখানে দেখা যাচ্ছে যে গার্জিয়ানরা আবার গল্প করে, ওকে, চেয়ার টেয়ার থাকে। তা আপনি এবং আপনার প্রতিবেশী দুই তিনজন কয়েকজন মিলে গল্প করতেছেন, আর কিডস দে আর প্লেইং। এখন ভূমিকম্প শুরু হইল 5:30 জায়গায় 6:30। 6:30 হলে তো একটু ভেজাল আছে। এখন আপনি দৌড়ায় কি বাচ্চা বাঁচাবেন না? এখন আপনার স্কোপের মধ্যে সবগুলো বাচ্চাই আছে, আপনি চাইলে যে কোনোটাকেই বাঁচাতে পারেন, কিন্তু আপনি কোনটাকে বাঁচাবেন? নিজেরটাকে। কেন? ওয়াই? দ্যাট হ্যাজ হায়ার প্রায়োরিটি টু ইউ। তাহলে মেথডের নিজের কোনটা? প্যারামিটার। তাহলে সে প্যারামিটারটাকেই সে ট্রিট করবে। তাহলে প্যারামিটার নিজেকে নিজে ওভাররাইট করবে, ফিল্ডে ঢুকবে না। কিন্তু আপনি যখন বলে দিচ্ছেন দিস ডট, তখন তো এটা মেম্বার, তখন তো এটা প্যারামিটার না। তো তখন কি হবে? প্যারামিটার মেম্বারে যাবে। কিন্তু আমি যদি এখানে বলতাম গিভেন আইডি, তখন দিস ডট না দিলেও এটা কাজ করবে, কারণ তখন আইডিটা লোকাল ফিল্ড প্যারামিটার না। তার মানে একটা আইডি এখানে ভিজিবল, হুইচ ইজ মেম্বার। তো তখন দিস ডট না দিলেও সে জানে যে এটা মেম্বার ফিল্ড। আর গিভেন আইডি, তখন আইডি ইকুয়াল টু গিভেন আইডি হবে। বোঝা গেল? লিখে রাখেন একজন, যে এই যে আমরা এটা শুরু করছি ইউজার, এটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। মনে করাই দিয়ে আগের সপ্তাহে তো লিখে রাখতে বলছিলাম, কেউ তো কিছু মনে করার নাই। কে লিখে রাখছিলেন আগের সপ্তাহে? আপনাদের বলি না যেটা লিখে রাখেন মনে করাবেন? হ্যাঁ, তাইলে এই যে এখানে স্ট্যাটিক মেথডের ইউজটা আমরা দেখার চেষ্টা করবো। লগ ইনের মধ্যে লগ ইনে স্ট্যাটিক মেথডের একটা ইউজ আছে, সেটা স্ট্যাটিক মেথড দিয়েই করতে হবে আপনাকে। তাহলে এইটা আমরা কন্টিনিউ করবো। এটা লিখে রাখেন, আমাকে রিমাইন্ডার দিবেন। আমার কিন্তু মনে নাও থাকতে পারে। ওকে, শেষ। এটা আসছেন কেউ? আমাদের সিআরের রিপোর্টটা লিখেছিলাম, তো ওটার মধ্যে ওটা হ্যাঁ, ওটা ওই যে 2 ক্লাস যেদিন থাকে সেদিন। আজকে তো টাইম কম থাকে, আপনাদের ওই যে ব্রেকের 10-15 মিনিট আগে আমাকে বলবেন। এই যে আপনি অনেক পরে ঢুকছেন না এখানে, আপনি এখানে কে ঢুকলো অনেক পরে? আপনি অনেক পরে ঢুকছেন তাই না? হ্যাঁ, 40 মিনিট পরে ঢুকছেন। এত পরে কেন ঢুকছেন? আইডি আপনি কি রেগুলার লেট? কতদিন আসেন নাই আপনি? আসেন না কেন? ক্লাস কেন করেন না? অ্যাড্রপ তো হয়ে গেছে লাস্ট উইকে, এই উইকে আপনি একটা তো সানডে তো ক্লাস করেন নাই আপনি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অন টাইম 10 মিনিটের মধ্যে আসবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে করে দিচ্ছি, দাঁড়ান। নেক্সট ক্লাস থেকে লেট অ্যাটেন্ডেন্স নিতে আসলে 10 মিনিটের পরে
আপনার এই যে এখানে এন্ট্রি হয়ে যাবে 10 মিনিট পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ বলেন। নাম্বার 12 নাম্বার 12 নাম্বার 12 আপনাকে একটা গ্রুপে জয়েন করতে হবে। কত? 68 16 কোন গ্রুপে জয়েন করতেছেন? না, এটা কে করে দেবে? এটা আপনাকে গ্রুপে কথা বলতে হবে। আমি কথা বলতে 24 আমি খুব বানাই 13 25 25 গত ক্লাসে বানাই চলে গেছে তারপর এই আমাদের গ্রুপ 9 এর ম্যাক্সিমাম মানুষ এক গ্রুপে পরে আসছে তো একটু ওখানে একটা ভুল আছে, তো এটা কি আমরা একটু কারেকশন করে আপলোড করতে পারবো? না, আপনারা পারবেন না, আমাকে বলতে হবে। কারণ ওটা তো এডিট অ্যাক্সেস ওপেন রাখলে উল্টাপাল্টা হয়ে যাবে সব, কেউ ডিলিটও করে দিতে পারে, তাই না? তাহলে স্যার আমরা কারেকশনটা কমপ্লিট করে আপনার কাছে নিয়ে কারেক্ট কমপ্লিট কেন? আমাকে এখনই বলেন কি কারেকশন স্যার, আমাদের গ্রুপ লিডার আমাকে এই জিনিসটা স্যার আপনার থেকে পারমিশন দেবো, আমি ইস্যুটা কি এক্স্যাক্টলি আমি শুধু মেম্বার তো আপনি চেঞ্জ করতে পারবেন না, মেম্বার না স্যার, আমাদের সিএন এর রিপোর্টে ভুল আছে স্যার, মোস্টলি ইউজার আইডি ভুল আছে। ওটা আপনি সাবমিট করার সময় ভুল করছেন। জি, এরকম কিছু একটা হবে স্যার। ঠিক আছে, ওইটা তাহলে আজকে সময় নাই তো, নেক্সট ক্লাসে বলেন। Thank you. কিন্তু গ্রুপের ফরমেশনে তো কোনো চেঞ্জ নাই। না স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওটা ওই যে সেকশন কত 1 না, নেক্সট ক্লাসে 2টা সেশন আছে না, ওই মাঝখানে বলবেন। কোন সেকশন? সেকশন 1 আপনি দেখেন নাই দেওয়ার সময়? লেটে আসছেন? না 20 মিনিট পরে কত নাম্বার? 13। 10 মিনিটের মধ্যে আসতে হবে। কোন সেকশন? কত নাম্বার সেকশন? আপনার সেকশন নাম্বার জানেন না? কয়টার সময়? এটা নেওয়া হয় না এখনো, নিব টার্গেট। গ্রুপ তো আপনি চাইলেই অ্যাড করতে পারবেন না, গ্রুপ যদি 10টা হয়ে থাকে তাহলে তো আর আপনি পারবেন না। হ্যাঁ, একটা গ্রুপ ফর্ম হবে। ঠিক আছে, আর আমি আছি, হ্যাঁ। আর হলো আমার অনেকজন মেম্বার পেয়েছি। কে? আর একজন হলো মাসুদ বিন কাদের। কত নাম্বার আপনার? সিরিয়াল 5, আমি হলাম সিরিয়াল 1। আচ্ছা, টিম লিডার কে হবে? আপনি হবেন। সাথে কথা বলতে দেখেন। টিম লিডারকে এই কাজগুলো করতে হয়, এক্সট্রা কাজগুলো। তা আপনারা তো সিআর রিপোর্ট দেন নাই, তাহলে আপনাদের কিন্তু 3 মার্ক অলরেডি কমে গেছে। কিন্তু কমে গেলে ওটা করতে হবে, ওটা না করলে তো আপনি পরের কাজ, পরের স্টেপে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেন নাই কেন? গ্রুপ ফর্ম করেন নাই কেন? আপনারা তো অ্যাড না, আপনি তো আগে থেকেই আছেন। হ্যাঁ, এই তো আগে থেকেই আছে। হ্যাঁ, তো তাহলে ওরকম করলেন না, ওইটা সেটা করেন। আপনার কত সিরিয়াল নাম্বার? তো দিলাম 1 আর 5 দিছি। 1 কি আপনার সাথে? 2। আপনি ক্লাস মিস দিতে পারবেন না, তাইলে কিন্তু আপনি ফাইনাল দিতে পারবেন না। এবার কিন্তু এটা সেন্ট্রাল, যেহেতু উইথড্র উঠাই দিচ্ছে, অটো উইথড্র, এখন ফাইনাল দিতে দিবে না 100% না থাকলে। আপনার মোবাইল বলেন। 01908 01 908 908 936 936 944। 944। টপিকটা নিয়ে যান, একটু সাইডে দাঁড়ান। এখন ল্যাব না আপনাদের? সেকশন 3।
বলেন কারা আছেন? আপনাকে দেখতে হবে আপনারটা ঠিক হচ্ছে কিনা। পরের দিন আমাকে বলে লাভ নাই, পরের দিন লেট দেওয়া যায় না। 19। ও আচ্ছা, এইটা তো রাখার দরকার নাই এটা।